ঠিক আছে, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেটা প্রিন্টার, এবং প্রত্যেকবার পরীক্ষায় প্রিন্টার থেকে একটা প্রশ্ন পাবে, প্রিন্টার থেকে একটা প্রশ্ন পাবে। আজকের ক্লাসটা যদি তোমরা মন দিয়ে করো তাহলে প্রিন্টার তোমাদের ডেফিনেটলি 2 মার্কসের একটা কোশ্চেন দেবে, আশা করি তোমরা পারবে। ঠিক আছে, যদি ক্লাসটা মন দিয়ে করো। ঠিক আছে, চলো। তাহলে আমরা মোটামুটি জানি যে প্রিন্টার আমাদের কম্পিউটারের হুইচ টাইপ অফ ডিভাইসের মধ্যে পড়ে বলো তো? প্রিন্টার, printer is the output device and also printer is the peripheral device। ঠিক আছে, আমরা peripheral device পড়বো, আমাদের নোটে দেওয়া রয়েছে। তো প্রিন্টার অ্যাকচুয়ালি আমরা জানি যে প্রিন্টার আমাদের কম্পিউটার ডিভাইসের ক্ষেত্রে এটা একটা আউটপুট ডিভাইস। যদি বলি প্রিন্টার সফটওয়্যার না হার্ডওয়্যার, তাহলে আমরা কি বলবো? হার্ডওয়্যার। যদি হার্ডওয়্যারের যদি বলি যে গিভ মি এ ডেফিনেশন অফ হার্ডওয়্যার, এনিওয়ান ক্যান সে দ্যাট? Exactly, something which is touchable like a electronical gadget। ঠিক ঠিক আছে, তো এটা হলো আমাদের হার্ডওয়্যার। আর যদি বলি সফটওয়্যার, এনিওয়ান, হোয়াট ইজ দ্য সফটওয়্যার? No, it's not a suitable definition for software. Software actually the program, the set of instruction of the program which is readable for computer application। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সফটওয়্যারটা জানলাম, সফটওয়্যার জানলাম, মোটামুটি হার্ডওয়্যার জানি, মোটামুটি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা ছিল মেমোরি, সেটা আমরা করেছি। প্রত্যেকটা জায়গায় যেগুলো আমরা আলোচনা করেছি সেখান থেকে প্রশ্ন তোমরা প্রত্যেকবার পাবে। এবং আমি নেক্সট শনিবার আমাদের পেপার ওয়ানের একটা মোস্ট ইম্পর্টেন্ট 50 মার্কের, সরি 50 মার্কের না, 100 মার্কের 50টা প্রশ্নের একটা অফলাইন পরীক্ষা অ্যারেঞ্জ করেছি। এই পরীক্ষাটা যদি তোমরা দাও, ঠিক আছে, 50টা প্রশ্ন থাকবে 100 মার্কের। এই পরীক্ষাটা তোমরা যদি দাও এবং ভালো পারফরমেন্স করো তাহলে ধরে নেবে তোমাদের আইসিটির 5টা কোশ্চেন আমি বলছি কমন আসবে। ঠিক আছে, প্রশ্ন আমি কোথাও থেকে ঝেপে দেবো না, প্রশ্ন আমি কোথাও থেকে তুলে দেবো না। ঠিক আছে, প্রশ্ন বানাবো কিভাবে বলো তো? এনটিএ যেভাবে প্রশ্ন দেয় আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করে কোশ্চেন তোমাদের বানিয়ে দেবো, যাতে তোমাদের এই পরীক্ষাটা তোমরা যদি অ্যাটেন্ড করো তো আশা করা যাচ্ছে যে আইসিটির তোমরা 5টা কোশ্চেনের মধ্যে 4টা ইজিলি করতে পারবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রশ্ন বিষয়টা না, বিষয়টা হলো তোমরা জিনিসগুলো জানতে পারছো, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, এটাই হলো কথা। ঠিক আছে, আর যারা ক্লাস করনি, আমি বলছি যারা ক্লাস করনি, কোনো ক্লাস মিস রয়েছে, তারা ওই ক্লাসের নোটটা পড়ো। কি বললাম? নোটটা অবশ্যই পড়ো। এবং যদি কোনো টপিক বা যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয়, একেবারে বুঝতে না পারো, তো অবশ্যই আমাকে রিমাইন্ড করো, স্যার আমি এই জায়গাটা ঠিক বুঝতে পারি না। এই জিনিসটা আমাদের স্টুডেন্টের মধ্যে 2-3 জন খুবই করে, বুঝতে না পারলে ফোন করে, স্যার এটা আমাকে বুঝিয়ে দিন। ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করি ওদেরকে বুঝিয়ে দেওয়ার। তো যাই হোক, তো তোমরা নোটটা পড়ো, কারণ সামনের উইকের শনিবারে কিন্তু পরীক্ষায় ক্লাস থাকছে না সেদিন। তোমাদের যে 1.5 ঘন্টা টাইম থাকবে পেপার অনের, সেখানে আমরা পরীক্ষা অ্যারেঞ্জ করবো। রাইট? ক্লিয়ার? তো আজকে যেটা পড়বো সেটা হলো আমরা প্রিন্টার। আমরা জানলাম প্রিন্টার ইজ আউটপুট ডিভাইস, এটা পেরিফেরাল ডিভাইস নামেও জানি। এবং প্রিন্টার একটা আমাদের হার্ডওয়্যার সিস্টেমের অন্তর্গত একটা মেশিন, যেটা সবার বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল। ঠিক আছে, তো আমরা দেখবো প্রিন্টারের কিছু, প্রিন্টার কি, প্রিন্টার কিভাবে প্রিন্ট করে, প্রিন্টের টাইপস কত রকম হয়, তো প্রত্যেকটা টাইপসের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। এবং অ্যাকচুয়ালি প্রিন্টার তো রয়েছে, মানলাম প্রিন্টার সব জায়গাতে রয়েছে, কিন্তু আমাদের আইসিটির ক্ষেত্রে প্রিন্টারটা ইম্পর্টেন্ট কেন? প্রশ্ন হলো এখানে যে আমরা স্যার আইসিটিতে কেন প্রিন্টার পড়বো? আমরা আইসিটি পড়ছি এই কারণে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে, সেই হায়ার এডুকেশনটাকে আমরা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি থেকে আমরা আরো অ্যাডভান্স হচ্ছি। রাইট? এই অ্যাডভান্সের দিকে লক্ষ্য রেখে যেহেতু প্রিন্টার আমাদের একটা গ্যাজেট, যেটা আমাদের জীবনে এখন বর্তমান জীবনে একেবারে ম্যান্ডেটরি, লাগবেই। ঠিক আছে, কেন লাগবে? কারণ আমাদের যে ডকুমেন্ট রয়েছে, আমাদের যে জিনিসপত্র রয়েছে, ফটো বলো, ইমেজেস বলো, আমরা যে বিভিন্ন জায়গা থেকে ভেরিয়াস ডাটা কালেক্ট করি, সেগুলোকে আমরা কম্পিউটারে নিয়ে আসি অ্যাজ এ ডেটা। সেই ডেটাগুলোকে আমাদের কপিতে দরকার হয়, মানে আমাদের প্রিন্ট আউট ভার্সন দরকার হয়। আমরা যদি প্রিন্টার সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। ওই জন্য আমরা আইসিটির ক্ষেত্রে প্রিন্টারটা মোটামুটি একটা ইম্পর্টেন্স দিয়ে পড়বো। এবং প্রিন্টার থেকে প্রত্যেকবার কিন্তু প্রশ্ন আসবে। প্রিন্টার পড়ার শেষে আমি একটা প্রশ্নও রেখেছি, একটা প্রশ্ন বেশি রাখিনি, ওই একটা প্রশ্ন কিন্তু আমাদের পিওকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে। তোমার প্রশ্নটা দেখলে বুঝতে পারবে যে এইরকম ধরনের প্রশ্ন আসে। এবার তোমরা আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে ওই কোশ্চেনটা ইজিলি করতে পারবে।
ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি এবার প্রিন্টারের ইতিহাস আমরা জানি। বলো তো আমাদের প্রথম যে ছাপাখানা মানে আমাদের যে প্রিন্টার মেশিন সে আবিষ্কার করেছিল গুটেনবার্গ। ঠিক আছে, প্রিন্টারের ইতিহাস সেরকম কিছু বোঝার নেই, ওখানে আমি দিয়ে দিয়েছি ইনফরমেশনগুলো, দেখো নোটটা খুলো সকলে, মোটামুটি তোমরা ওখান থেকে একবার করে পড়ে নিবে যে প্রিন্টারের ইতিহাসটা কি বলছে। ঠিক আছে, প্রিন্টার কি জিনিস, আগের যুগে প্রিন্ট কিভাবে হতো, প্রথম মুদ্রিত বই কোনটা, এই সমস্ত জিনিস ওখানে সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা সুন্দর জাস্ট সেলফ স্টাডি করে নিজেরা মনে করবে। আমরা মূলত যেটা পড়বো সেটা হলো আমাদের প্রিন্টারের যে টাইপস রয়েছে, টাইপস অফ প্রিন্টার। ওকে, চলো আমি এটা লিখে নিই একটু, তোমরা ততক্ষণ একটু দেখে নাও, একটু পড়ে নাও, আমাকে 2টা মিনিট সময় দাও, এটা লিখতে হবে, ততক্ষণে তোমরা এটা পড়ে নাও। তোমরা কিন্তু অবশ্যই পড়ো, আমি কিন্তু জিজ্ঞেস করবো তোমরা কি বুঝলে পড়ে। পড়া হয়ে গেছে আশা করি। দেখো প্রিন্টার মূলত 2 রকমের, ভেরিয়াস টাইপের প্রিন্টার আমরা দেখি, কিন্তু প্রিন্টারের টাইপিং কোয়ালিটি বা কিভাবে টাইপ করে বা কিভাবে প্রিন্ট করে, অন দিস বেসিস প্রিন্টার হ্যাভ 2 টাইপস, অন ইজ ইম্প্যাক্ট প্রিন্টার, অন মোড ইজ নন ইম্প্যাক্ট। তো ইম্প্যাক্ট যে শব্দটা সেটা শুনলে আমরা কি বুঝতে পারি, ইম্প্যাক্ট একটা প্রভাব পড়ছে, আমাদের বলি না যে তোমার কারণে আমার মনের মধ্যে একটা বড় ইফেক্ট পড়েছে, ইফেক্ট অনেক সময় দেখা যায়, ইফেক্ট অনেক সময় দেখা যায় না। ইম্প্যাক্ট মানে হলো ইফেক্ট পড়া। তো আমরা দেখছি প্রিন্টারে 2 রকম টাইপস রয়েছে, একটা ইম্প্যাক্ট আর একটা নন ইম্প্যাক্ট। ঠিক আছে, অনলাইনে কে কে আছে, উমা, সরস্বতী, সোনামণি, তারপর আছে অনুপূর্ব, সুমন, ময়রা, মৌমিতা, শাশ্বতী পাল। তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই লিখবে অথবা রেজ হ্যান্ড করে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। ঠিক আছে, চলো। তো আমরা যেখানে ছিলাম যে ইম্প্যাক্ট মানে কোনো একটা জায়গায় প্রভাব ফেলবে, তার মানে একটা জিনিস বোঝো, আমরা কিন্তু সচরাচর কিছু প্রিন্টার দেখতে পাই কোথায় বলো তো, যখন তুমি কোর্টে যাও তখন কিছু লোক ওরা কিন্তু কোর্টে এক টাইপের প্রিন্টার নিয়ে বসে থাকে যেটা খটখট খটখট করে শব্দ করে, মানে অ্যাকচুয়ালি মানে কি, মানে প্রিন্টারের যে 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 ওয়ার্ডটা, যে হ্যামারটা সেটা কি করে তোমার পেজে ইম্প্যাক্ট ফেলে, পেজটাকে সরাসরি টাচ করে নয়েজ ক্রিয়েট করে প্রিন্ট করে। তো এই যে এই ধরনের যে প্রিন্টারগুলো রয়েছে যারা সরাসরি পেজে ইম্প্যাক্ট ফেলে, মানে পেজে সরাসরি হ্যামারের মতো ডাইরেক্ট টাচ করে যে ধরনের প্রিন্টগুলো আমরা করে থাকি মোটামুটি, সেগুলো কিন্তু আমরা ইম্প্যাক্ট প্রিন্টার বা সে ধরনের মেশিনকে আমরা বলবো ইম্প্যাক্ট প্রিন্টার মেশিন। সে ধরনের মানে এই যে ইম্প্যাক্ট প্রিন্টার এগুলো কিন্তু সচরাচর এখন খুব একটা দেখা যায় না, কিন্তু অনেক পুরনো পুরনো যেগুলো অফিস রয়েছে, যেগুলো মানে পুরনো মেশিন, সেগুলো সেক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। টাইপরাইটার, টাইপরাইটার রয়েছে, আরো অনেক মেশিন রয়েছে যেগুলো তোমার পুরনো, যেমন রেলওয়েতে গেলে দেখবে রেলওয়েতে এগুলো পুরনো মেশিন আছে যেগুলোতে নয়েজ ক্রিয়েট করে। তো এই ধরনের মেশিনগুলো কিন্তু আমরা ইম্প্যাক্ট প্রিন্টার নামে জানি। এরকম ক্লিয়ার হয়েছে সুমন? ক্লিয়ার হয়েছে না? চলো, এবার ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো, কয় টাইপের আছে, কি কি আছে বলো? ডট ম্যাট্রিক্স, ডট ম্যাট্রিক্স। 2 নম্বর কি আছে বলো? ডেসিবেল বানান কি গো? ডিএআইএস, হ্যাঁ সরি ডিএআইএস, ডেসিবেল, ডেসিবেল। 3 নম্বর কি আছে? কোনটা? ডবল ই। তারপরে 3 নম্বর কি রয়েছে বলো? দুটো আছে, এটার তো দুটো ক্যারেক্টারিস্টিক ছিল। ইম্প্যাক্ট কত রকমের? হ্যাঁ দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ইম্প্যাক্ট প্রিন্টার আবার 2 রকমের আছে, কি কি? ক্যারেক্টার আর একটা কি আছে? লাইন। 2 রকমের আছে। তো এবার যে ক্যারেক্টার প্রিন্টার আর লাইন প্রিন্টার দুটোর মধ্যে কিন্তু মোটামুটি একটা ফারাক আমরা দেখতে পাবো। ক্যারেক্টার মানে কি বলতো, চরিত্র বা কোন একটা ইম্প্যাক্ট করবে। ধরো তুমি যেমন আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ দিই, তোমরা যখন রেলওয়েতে টিকিট কাটতে যাও, আগের যে পুরনো মেশিন সেগুলো কিন্তু তোমাকে এই যে ডট 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 করে ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, এই যে ক্যারেক্টার মানে এটা কোনো ওয়ার্ড, ইন্ডিভিজুয়াল ওয়ার্ড কিন্তু একবারে লেখে না, তাহলে কি করে, এরকম অনেকগুলো তোমার যে টাচ বা অনেকগুলো যে ডট,
সেগুলো একসাথে মিলিত হয়ে যে প্রিন্টার কাজ করে সেগুলোকে বলবো আমরা ক্যারেক্টার প্রিন্টার। ঠিক আছে, কিন্তু যেটা লাইন প্রিন্টার সেটা কিন্তু আলাদা। তাহলে ক্যারেক্টার কোনগুলো বলো? ক্যারেক্টার প্রিন্টার হলো যেগুলো একসাথে অনেকগুলো ক্যারেক্টার ক্রিয়েট করে। ওটা ফ্যান চালিও না, ফ্যানটা খারাপ আছে। ঠিক আছে, দেখো আমি বলছি, এবার শোনো, ইম্প্যাক্ট প্রিন্টার্সের কিছু ক্যারেক্টারিস্টিক লেখা রয়েছে, সবাই পড়েছো? দেখো বলছি, দেখো, ইম্প্যাক্ট প্রিন্টার্স আর প্রিন্টার্স দ্যাট টাইপিক্যালি ইউজ এ স্পেসিফিক টাইপ অফ হ্যামার। হ্যামার মানে কি? হাতুড়ি। মানে স্পেশাল টাইপের হ্যামার ইউজ করে এবং সরাসরি ইম্প্যাক্ট ফেলে কিসের উপর? পেজের উপর। হ্যামার উইথ হুইচ দ্য প্রিন্ট হেড আর অ্যাটাচড। প্রিন্ট হেড যেখানে অ্যাটাচ রয়েছে সেই হ্যামারে কিন্তু সরাসরি ইফেক্ট ফেলে। when the print command is given, hammer pushes the print heads into the ink ribbon। যে আমরা যে কমান্ড দিচ্ছি প্রিন্ট করার জন্য, সেটা কিন্তু কি হয়, সেই রিবনের মাধ্যমে, সেই হ্যামারের মাধ্যমে কিন্তু সরাসরি পেজের মধ্যে কি করে? ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, ইম্প্যাক্ট প্রিন্টারের একটা ক্যারেক্টারিস্টিক আমরা পেলাম। এবার হলো কি, এই যে প্রশ্নগুলো কোথা থেকে আসবে? প্রশ্নগুলো মূলত আসবে আমাদের যে ক্যারেক্টারিস্টিকগুলো লেখা রয়েছে, এই ক্যারেক্টারিস্টিকগুলো তোমাকে তুলে দেবে। হয় স্টেটমেন্ট তুলবে, আর না হয় শুদ্ধ অশুদ্ধ তুলতে পারবে। মানে স্টেটমেন্টই বেশি, কারণ স্টেটমেন্টটা শুদ্ধ নাকি ভুল নাকি ঠিক এই সমস্ত কিছু কিন্তু তোমাকে বুঝতে হবে, যে এই যে প্রিন্টার বা ইম্প্যাক্ট প্রিন্টার সম্পর্কে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা কি ঠিক। এরকম 4টে স্টেটমেন্ট থাকবে, তোমাকে হয়তো ভুলটা ঠিক করতে বলবে অথবা ঠিকটাকে খুঁজতে বলবে। ঠিক আছে, তো মেইনলি যেটা পড়বে সেটা হলো ক্যারেক্টারিস্টিক গুলো কি কি দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং যেটা তোমার মনে হবে ইম্পর্টেন্ট সেটা নিচে অবশ্যই আন্ডারলাইন করবে, যাতে ওটা ওটা যেন চোখে পড়ে। আমি বলে দেবো কোন কোন জায়গায় করতে হবে। দেখো, প্রিন্ট হেডস হ্যাভ ডিফারেন্ট ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ারফর দে হেল্প দ্য ইঙ্ক রিবন টু ড্র দ্য করসপন্ড ক্যারেক্টার অন দ্য পেপার দ্যাট ইজ প্লেসড নিয়ার দ্য ইঙ্ক রিবন। মানে কি? মানে হলো যে তোমার যে ইঙ্ক যে রিবনগুলো আছে, যে কালিগুলো আছে, সেগুলো কি হয়, স্পেসিফিক জায়গাতে তোমার পেজে টাচ করে এবং সেখানে একটা ক্যারেক্টার তৈরি করে। ঠিক আছে, এই যে মেইনলি যে ক্যারেক্টারগুলো রয়েছে সেটা হবে তোমাদের ক্যারেক্টার তোমার প্রিন্টার। আর যেটা তোমার লাইন প্রিন্টার, লাইন প্রিন্টারটা কি? লাইন হলো তোমার ড্রামের মতো লম্বা লাইন, পুরো একটা লাইনকে কি করবে, একবারেই প্রিন্ট করে। সেইগুলো হলো কি আমাদের লাইন প্রিন্টারের মধ্যে পড়বে। বলছে দেখো, ইম্প্যাক্ট প্রিন্টার মূলত দুই ধরনের, একটা হলো ক্যারেক্টার প্রিন্টার, একটা হলো লাইন প্রিন্টার। ক্যারেক্টার প্রিন্টার কি বলছে দেখো, ক্যারেক্টার প্রিন্টার্স আর ডিফাইন্ড অ্যাজ ইম্প্যাক্ট প্রিন্টার্স দ্যাট টাইপিক্যালি প্রিন্ট অনলি অন ক্যারেক্টার অ্যাট এ টাইম। এই জায়গাটাতে আন্ডারলাইন করো। বলছে এই যে ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে অন্তর্গত যে ক্যারেক্টার প্রিন্টার রয়েছে, সেটা কিন্তু একবারে একটা ক্যারেক্টার টাইপ করতে পারে। ঠিক আছে, একদম ইম্পর্টেন্ট এই জায়গাগুলোতে তোমরা খেয়াল করে রাখবে, কারণ পরীক্ষাতে তোমাকে দিয়ে দিতে পারে যে মেনি টাইমস বা মেনি ডটস একবারে প্রিন্ট করতে পারে, কিন্তু না, এটা হবে প্রিন্ট অনলি দ্য অন ক্যারেক্টার অ্যাট এ টাইম। 2 নম্বর পয়েন্ট দেখো, দিস প্রিন্টার ইউজেস সিঙ্গেল স্ট্রোক অফ এ হ্যামার অর প্রিন্ট হেড অ্যাট এ টাইম। যেহেতু এটা একবারই করে, একটা সময় করে, সেহেতু এটা সিঙ্গেল প্রিন্ট করে সিঙ্গেল হ্যামারের দ্বারা। ঠিক আছে, দ্যাটস ওয়াই ক্যারেক্টার প্রিন্টার আর slow and cannot print the entire line at once। এখানে কি বুঝতে পারলাম? বলছে ক্যারেক্টার প্রিন্টার স্লো এবং একবারে অনেকগুলো প্রিন্ট করতে পারে না। ঠিক আছে, এগুলো হলো ক্যারেক্টার প্রিন্টারের কি বৈশিষ্ট্য, এবং এইগুলোকে সুন্দর করে মাথার মধ্যে রাখবে, কারণ এখান থেকে আমাদের প্রশ্নগুলো আসবে। এবার ছবি দেখো ক্যারেক্টার প্রিন্টারসের, এই যে ছোট ছোট পিন পয়েন্টস গুলো দেওয়া রয়েছে, এই পিন পয়েন্টস গুলো কি করে, পেজে আঘাত করে সরাসরি, যার ফলে কি হয়, আমাদের প্রিন্ট বা ক্যারেক্টার প্রিন্ট বেরিয়ে আসে। ঠিক আছে, দেখো নেক্সটে আছে আমাদের কি, ডট ম্যাট্রিক্স। কি দেখা, কি আছে, ডট ম্যাট্রিক্স। ডট ম্যাট্রিক্সটা কি? ডট ম্যাট্রিক্স প্রিন্টার অলসো নোন অ্যাজ পিন প্রিন্টার। ঠিক আছে, আন্ডারলাইন করো যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারকে আমরা আরো একটা নামে জানি, যেটাকে পিন প্রিন্টার্স বলবো। আর দ্য মোস্ট পপুলার টাইপ অফ ইম্প্যাক্ট প্রিন্টার। যদি বলি তোমার ইম্প্যাক্ট প্রিন্টারের মোস্ট পপুলার টাইপ, তাহলে কি হবে, ডট ম্যাট্রিক্স। এটা কোথায় ব্যবহৃত হয় বলতো? এটা মূলত রেলওয়ে স্টেশনে ব্যবহৃত হয়, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্টলি তোমার ক্যারেক্টার ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে যদি বলি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট প্রিন্টার কোনটা? ডট ম্যাট্রিক্স। These printers have a matrix of pins on their print heads to create character or graphics। এই প্রিন্টারগুলো কি করে,
তার যে হ্যামারগুলো রয়েছে, যে পিনগুলো রয়েছে, এই পিনগুলোর মাধ্যমে সরাসরি কি করে পেজে আঘাত করে এবং গ্রাফিক্স বলো বা টেক্সট বলো সেগুলোকে প্রিন্ট করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে আমরা কি কি পেলাম? ক্যারেক্টার প্রিন্টার আর লাইন প্রিন্টার। ক্যারেক্টারের মধ্যে সেই প্রিন্টারগুলো যেগুলো ক্যারেক্টার বোল্ড করে পেজের ওপর, সেগুলো কোনগুলো বলো তো? ডট ম্যাট্রিক্স আর ডেজি হুইল। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন তোমার আসবে স্টেটমেন্টে। মোটামুটি এই জিনিসগুলো বুঝতে পারলে এখান থেকে ধরো তোমাকে প্রশ্ন করতে পারে যে যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার আছে সেটাকে কালার প্রিন্ট করতে পারবে? ইজ পসিবল টু প্রিন্ট দ্য কালার প্রিন্ট? কালার হবে না, এরকম প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে। ডেজি হুইল যে প্রিন্টার রয়েছে এটা কি কালার প্রিন্ট করতে পারবে? প্রশ্ন আসতে পারে যে ডেজি হুইল প্রিন্টার যে নন ইম্প্যাক্ট প্রিন্টার, যে রাইট ইম্প্যাক্ট প্রিন্টার। এই ধরনের প্রশ্ন কিন্তু স্টেটমেন্ট ওয়াইজ আসবে। প্রশ্নটা দেওয়া রয়েছে, দেখলে বুঝতে পারবে। প্রশ্ন এখন দেখবে না, আগে পড়ে না, তারপর তখন তোমার নিজে থেকে পারবে। ঠিক আছে, তো মোটামুটি আমরা ক্যারেক্টার প্রিন্টারসটা বুঝতে পারলাম। ঠিক আছে, দেখো ডট ম্যাট্রিক্স প্রিন্টারে আরো কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছে। কার্বন ইঙ্ক রিবন ইজ পজিশন ইন সাচ এ ওয়ে দ্যাট ইজ লাইন্স বিটুইন পিনস অ্যান্ড দ্য পেপার। যেটা বললাম যে তোমার একটা নির্দিষ্ট পিন দিয়ে কিন্তু সেটা পেপারের উপরে সরাসরি আঘাত ফেলে। বলো। ওকে, আই এম ট্রাইং বাট অ্যাকচুয়ালি লেটস সি। Okay, last point. Dot matrix printers are cheap and usually print 100 to 600 characters per second. Most important topic. Please write down in your underline in this sentence. Dot matrix printers are cheap. Cheap means सस्ता. ठीक है, सस्ता. Usually print 100 to 600 characters. Most important topic. So definitely you can underline this. देखो, to make a color print, ribbon soaked in black ink can be replaced with color strips. এখানে বলছে যে এই যে প্রিন্টারটা রয়েছে ডট ম্যাট্রিক্স, ইটস কুড বি প্রিন্ট দ্য কালার প্রিন্ট। ঠিক আছে, যদি সেটা কি করা হয়, যদি দ্য ব্ল্যাক ইঙ্ক রিপ্লেসড অন দ্য কালার ইঙ্ক, শর্তে। কি শর্ত? যে আমাদের সেই ব্ল্যাক ইঙ্ককে রিপ্লেস করতে হবে ইন দ্য কালার ইঙ্ক। চলো নেক্সট, Daisy wheel printers. Daisy wheel printers, the beautiful name. Daisy wheel printers are impact printers definitely. Okay, আমরা জানি যে ডেজি হুইল প্রিন্টার ইম্প্যাক্ট ইয়া নন ইম্প্যাক্ট। মনে রাখবে যে ডেজি হুইলটা ইম্প্যাক্ট প্রিন্টার, ইউজ প্রাইমারিলি টু অ্যাচিভ দ্য কোয়ালিটি ফাউন্ড উইথ টাইপরাইটার। মোস্টলি আমরা যে টাইপরাইটারগুলো ব্যবহার করি, যেগুলো পুরোনো টাইপরাইটার, যেগুলো আমাদের হাতে সুইচ টিপে খটখট খটখট করে লাগে, এরকম যে টাইপরাইটারগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? ডেজি হুইল। সেখানে চাকার মতো সিস্টেম থাকবে, সেই চাকার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড সে ইম্প্যাক্ট ফেলবে পেজের নির্দিষ্ট জায়গায়, যেভাবে কমেন্ট আমরা আমাদের প্রয়োজন মতো দিয়ে থাকবো। ক্লিয়ার হয়েছে ডেজি হুইল? দেখে নাও পয়েন্টগুলো বলছে, দিস প্রিন্টার্স হ্যাভ এ মেকানিজম দ্যাট লুকস লাইক এ ডেজি। ডেজি মিনস এ ফ্লাওয়ার নেম. They are named daisy wheel printers. Not so important, so definitely we are going to next point. More specifically, these printers have a wheel disc that includes print head, and the ends of these print heads have a molded metal character. Definitely most important topic, daisy wheel printers have the wheel plate. ठीक है, daisy wheel printers have the wheel plate, যেটার সাহায্যে আমরা কি করি? প্রিন্ট করতে পারি, কারণ সেই হুইল প্লেটে লাগানো থাকে আমাদের নির্দিষ্ট ক্যারেক্টারগুলো, নির্দিষ্ট ওয়ার্ডগুলো। লাস্ট পয়েন্ট, দিস প্রিন্টার্স টাইপিক্যালি হ্যাভ এ স্পিড অফ অ্যাবাউট 25 to 55 ক্যারেক্টার্স পার সেকেন্ড। স্পিডগুলো ডেফিনেটলি মনে রাখবে। ঠিক আছে, এবার আমরা যাব কোথায়? লাইন প্রিন্টার। লাইন প্রিন্টার ইজ অলসো কল্ড ইম্প্যাক্ট প্রিন্টার ইয়া নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার। লাইন প্রিন্টারের ক্যারেক্টারিস্টিক গুলো কি বলছে? তুমি নোট পাওনি? আছে তো? আচ্ছা ঠিক আছে, দেখো লাইন প্রিন্টার্স গুলো কি? লাইন মানে কি? লাইন মানে একটা সরাসরি যে রেখা আমরা পাই। অলসো কল্ড বার প্রিন্টার্স। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে লাইন প্রিন্টার অলসো কল্ড ইজ বার প্রিন্টার।
are defined as impact printer that usually print an entire line at a time, one line at a time. Most important line, please underline that. ঠিক আছে, also called bar printers, এবং এই প্রিন্টার কি করে একটা লাইন একবারে প্রিন্ট করতে সক্ষম। আমরা ক্যারেক্টার প্রিন্টারে কি পড়েছিলাম, ক্যারেক্টার করবে কিন্তু একটা ক্যারেক্টার একবারে করতে পারবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস মনে রাখবে, এই যে প্রিন্টারগুলো পড়ছি ইম্প্যাক্ট প্রিন্টার, প্রত্যেকটা প্রিন্টার কিন্তু নয়েজ ক্রিয়েট করবে। ঠিক আছে, এর একটা মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যদি ধরতে চাও তাহলে এই ইম্প্যাক্ট প্রিন্টার, প্রত্যেকটা ইম্প্যাক্ট প্রিন্টার কিন্তু মোটামুটি নয়েজ ক্রিয়েট করে। কিন্তু আমাদের যে নন ইম্প্যাক্ট প্রিন্টার রয়েছে সেটা কিন্তু কোনো রকম নয়েজ ক্রিয়েট করে না, সেটা সাইলেন্সলি কাজ করে। চলো বলছে আনলাইক ক্যারেক্টার প্রিন্টার্স, লাইন প্রিন্টার্স আর ফাস্টার। মোস্ট ইম্পর্টেন্ট, ক্যারেক্টার প্রিন্টার্স থেকে লাইন প্রিন্টার্স কিন্তু মোর দ্যান ফাস্টার, ক্যান অলসো প্রিন্ট আপ টু 6000 লাইন্স পার মিনিট। ঠিক আছে, এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা মনে রাখো যে ক্যারেক্টার প্রিন্টারের থেকে কিন্তু লাইন প্রিন্টার ফাস্ট, এবং 1 মিনিটে কতটা করতে পারে লাইন, 6000 লাইন। ঠিক আছে, বুঝতে পারছো সবাই, সবাই বুঝতে পারছো? চলো এবার বলছে লাইন প্রিন্টারের দুটো পার্ট রয়েছে, কি কি? ড্রাম প্রিন্টার আর চেন প্রিন্টার। ড্রাম প্রিন্টারটা কি বলো, কেউ একজন বলো। ড্রাম মানে কি? ড্রাম দেখেছো বড় বড় তেলের, যা দেখো নি গোল রাউন্ড যে ড্রামগুলো হয়, এইরকম সাইজের এরকম দেখতে যে ধরনের প্রিন্টারগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলছি? ড্রাম প্রিন্টার। এগুলো দেখবে যে যে নিউজ পেপার ছাপানো হয়, দেখবে বড় বড় গোল রাউন্ড রাউন্ড শেপ থাকবে, ঠিক আছে, আর প্রচুর ধমধম করে আওয়াজ করে, আর নিউজ পেপার যায় ওখানে টাচ হয়ে পুরোটা অক্ষরটা বেরিয়ে চলে যায়। ঠিক আছে, তো ড্রাম প্রিন্টার কি অনেকটা সাইজে বড়। দেখ কোথায় আছে ড্রাম প্রিন্টার, এই দেখো ড্রাম প্রিন্টার, তোমাদের নোটেও দেওয়া রয়েছে। এটা হলো ড্রাম প্রিন্টার। এই যে বিশাল বড় ড্রাম রয়েছে, সেই ড্রামে কি হয়, ক্যারেক্টার ইনক্লুড করা থাকে আগে থেকে। ঠিক আছে, সেই ক্যারেক্টার কি হয়, এখান থেকে কাগজ ঢুকবে, ক্যারেক্টারটা ছাপ হবে, আবার কাগজটা পিছন দিক দিয়ে গিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো দেখো ড্রাম প্রিন্ট সম্পর্কে কি বলা হয়েছে। বলছে দ্যাট ড্রাম প্রিন্টার্স কনসিস্ট অফ এ রোটেটিং সিলিন্ডার ড্রাম উইথ এ সার্কুলার ব্যান্ড অফ ক্যারেক্টারিস্টিক অন ইটস সারফেস। মানে একটা সারফেস থাকবে নির্দিষ্ট, নির্দিষ্ট তল থাকবে, যেখানে কি হবে, পেপার থাকবে, সেই পেপারের ওপরে আমাদের যে নির্দিষ্ট ক্যারেক্টার আমরা আগে থেকে দিয়ে রাখবো, সেই ক্যারেক্টারগুলো প্রিন্ট হয়ে কি হবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, ট্র্যাক হ্যাভ ক্যারেক্টার সেট অন দেম, মানে সমস্ত ক্যারেক্টারের ট্র্যাকটা কি হয় আগে থেকে কিন্তু কি করা থাকে, সেট করা থাকে। তোমরা দেখবে বিয়ের কার্ড ছাপাতে গেলে, বিয়ের কার্ড কিভাবে ছাপায়, এখন আছে, এখন বোধহয় নেই, কিন্তু অনেক জায়গাতে পুরনো যে মেশিনগুলো রয়েছে, বড় বড় একটা বিশাল বড় মেশিন রয়েছে। ঠিক আছে, ওখানে এরকম একটা তোমার একটা প্লেট থাকবে, সেই প্লেটে তোমার, হ্যাঁ পেপার, পেপার তো ড্রাম প্রিন্টের ছাপানো হয়। হ্যাঁ, কিন্তু এখন টেকনোলজি উন্নত হয়েছে, এখন ড্রাম প্রিন্টার খুব ইউজ করা হয় না, কিন্তু আগের জেনারেশনে এখনো ইউজ করা হয় কোথাও কোথাও, কিন্তু সব জায়গাতে কিন্তু সেটা ব্যবহার করা হয় না। ঠিক আছে, দেখো অ্যাডিশনালি দ্য ড্রাম প্রিন্টার হ্যাজ এ সেপারেট হ্যামার ফর ইচ সেট অফ দ্য ক্যারেক্টার। প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা সেপারেট কিন্তু ড্রাম মানে তোমার হ্যামার থাকছে ড্রাম প্রিন্টারের ক্ষেত্রে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এগুলোকে আন্ডারলাইন করে নাও। বলছে দ্যাট ড্রাম প্রিন্টার হ্যাজ এ সেপারেট হ্যামার ফর ইচ সেট অফ ক্যারেক্টার্স। প্রত্যেকটা যে ক্যারেক্টার্স রয়েছে তাদের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু তোমার ক্যারেক্টার হ্যামার রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, when the print command is given, মানে যখন আমরা কি প্রিন্ট করব সেটা দেব, the drum rotates and when the desired character reach under the hammer quickly strike the ink ribbon against the paper and print the corresponding character। বোঝা গেল? মানে হচ্ছে এটাই, যখন আমরা যে প্রিন্ট দেব, মানে যেটা আমাদের ইচ্ছে মতো আমরা কমেন্ট করেছি, সেটা কি হবে, সেটা আগে কালির ওপরে যাবে, ইঙ্ক রিবনে টাচ করবে, টাচ করার পর সেই ইঙ্ক রিবন কি হবে, আমাদের যে ক্যারেক্টার সেখানে টাচ করবে, তারপরে সেটা ঘুরে গিয়ে আবার কোথায় টাচ করবে, আমাদের পেজে টাচ করবে, তারপরে সেটা প্রিন্ট হয়ে বেরোবে। ঠিক আছে, তো মোটামুটি এটা হলো আমাদের ড্রাম প্রিন্টার। তারপর কি আছে দেখো, আর বলতে হবে না, তোমরা পড়ে নেবে, বলবো কি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে? In particular, the surface is divided. First point, okay, first point, third line.
In particular, the surface is divided into tracks equal to the size of the supported printing paper. It means जब एक प्रिंटिंग पेपर होगा तो उसको सपोर्ट के लिए एक सरफेस देना पड़ेगा। जैसे कि हमारा ये फोटो दिखाता हूँ, ये इस फोटो में जब ये नीचे वाला क्या है, ये एक सरफेस है, एक रबर का सरफेस है। यहाँ से जब पेज अंदर जाती है तो इस जो ये हैमर है, इसके अंदर हैमर है, छोटा छोटा हैमर, ठीक है। तो इस जो ड्राम है, ड्राम के अंदर जो हैमर इंक्लूड होगा तो जो पहले से हमारा दिया हुआ प्रोग्राम है रहेगा, मतलब वो वर्ड जो हम टाइप करना प्रिंट करना चाहते हैं, तो इस जो प्रिंटेड जो सामान रहेगा, जो कैरेक्टर रहेगा, वो इस पे टच करेगा डायरेक्टली। देन वो एज ए सेपरेट, जैसे कि हम यहाँ पर 1 2 3 4 5 कोई भी पेज रख सकते हैं, यहाँ पर उस तरह ही सेटिंग रहेगा। देन वो सेपरेटली या फिर एक साथ सब कुछ प्रिंट हो सकता है, ठीक है। बस यही चीज है। हाँ হ্যাঁ, আগের যে নিউজ পেপারগুলো ছিল সেগুলো তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো, এখন আপডেট হয়েছে, এখন ড্রাম প্রিন্টারের সাথে সাথে আরও অনেক টেকনোলজি ব্যবহার করা যায়। এখন তো ডিজিটালি সব করে, সব কিছু বই বই থেকে শুরু করে তোমার সমস্ত যে পেপারগুলো, ইভেন বিয়ের কার্ড, আগে বিয়ের কার্ড কী করে ছাপা হতো, বিশাল বড় মেশিন থাকতো, ওখানে একটা প্লেট থাকতো, প্লেটের লেখাগুলো আগে লিখে দিত, ছোটো ছোটো দিয়ে লেখাগুলোকে মেশিনের মধ্যে ইনপুট করতো। এবার একবার কালারে টাচ করতো, একবার পেজে টাচ করতো, একবার কালারে টাচ করতো, একবার পেজে টাচ করতো, ধাপ 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 করে আওয়াজ করতো, আর একটা একটা করে প্রিন্ট হয়ে বেরোতো। কিন্তু লেখাগুলো কি করতো ওরা আগে থেকে ছোট ছোট তোমার লোহার পিনের মতো লেখা থাকতো, সেগুলোকে ওরা আগে থেকে ওর মধ্যে ইনস্টল করে দিত। দেখেছো কখনো কেউ? মনে পড়ছে? হ্যাঁ, কলেজ স্ট্রিটও আছে, পুরোনো যেগুলো দোকান সেগুলোতে পেয়ে যাবে। চলো এবার কি দেখবো, এবার দেখবো চেইন প্রিন্টার। নামে আমরা অনেকটা মোটামুটি ক্লিয়ার করতে পারবো যে চেইন প্রিন্টার কেমন হতে পারে। চেইন প্রিন্টার কেমন? চেইন প্রিন্টার, দেখো চেইন প্রিন্টার হলো চেইনের মতো। কিসের চেন? বাইকের চেন, সাইকেলের চেন, আমরা যে চেন ব্যবহার করি, ঠিক আছে, প্রত্যেকটা একটার সঙ্গে ইন্টারলিঙ্ক থাকে। তো এই যে চেইন প্রিন্টার, দেখো the chain printer consists of a revolving chain with characters set on its surface। বলছে তার সারফেসের মধ্যে যে চেইন সিস্টেম রয়েছে, সেই চেইন সিস্টেমের মধ্যে কিন্তু হ্যামারের মাধ্যমে আমাদের যে ক্যারেক্টারসগুলো সেগুলো কি থাকে, অ্যাড থাকে। আমার মনে হয় যে হ্যাঁ, চেইন সিস্টেমের মধ্যে চেন অ্যাকচুয়ালি অ্যাড থাকে না, আমাদের যে পুরো যে হুইল রয়েছে সেই হুইলের মাধ্যমে কিন্তু প্রিন্টগুলো হয়, ঠিক আছে। কিন্তু চেইন কি করে, সেই হুইলটাকে কনসিস্টেন্টলি ঘোরাতে সাহায্য করে। আমার মনে হয় আমাদের যে বর্তমান প্রজন্মের প্রিন্টার এগুলো অনেক বেশি ভালো, এগুলো আগে আসা উচিত ছিল। এত জটিল জটিল প্রিন্টার আগের যুগে ছিল, কিন্তু এখন মনে হয় এখনকারগুলো বেশি ইজি। দেখো দিস প্রিন্টার্স টাইপিক্যালি হ্যাভ এ ক্যারেক্টার সেট অফ 48 64 আর 96 ক্যারেক্টার্স। এই যে ইনফরমেশনগুলো এগুলো অবশ্যই মনে রাখবে। দ্য চেইন ইজ কানেক্টেড ইউজিং গিয়ার ইন এ সাচ এ ওয়ে দ্যাট ইজ ক্যান রোটেট হরিজন্টালি, ঠিক আছে, রোটেট হরিজন্টালি, এটাকে মনে রাখবে যে যে চেইনটা রয়েছে সেগুলো কি করে, সে হ্যামারগুলোকে রোটেট করে কোন মোডে, হরাইজন্টালি মোডে, ঠিক আছে। Like drum printers, chain printers also have several hammers. The total number of hammers exactly equal to the hammer of printer position. Printer position অনুসারে কিন্তু সেই হ্যামারের যে তোমার কাউন্টিং থাকে সেটা ফিক্স থাকে, এবং যে আমাদের যেরকম দেখলাম যে ড্রাম প্রিন্টারে যে হ্যামার থাকে, সেরকম আমাদের এই যে লাইন প্রিন্টার্স রয়েছে এগুলোতে মোটামুটি হ্যামারগুলো আমরা দেখতে পাই, যেগুলো কি হয়, যেগুলো গিয়ারের মাধ্যমে রোটেট হয়ে কিন্তু প্রিন্ট করতে আমরা দেখতে পাই। ফার্স্ট লাইন দেখো, দে ক্যান প্রিন্ট 300 to 500 লাইনস অফ ক্যারেক্টার্স পার মিনিট। ওকে, লাইক আদার ইম্প্যাক্ট প্রিন্টার্স, চেইন প্রিন্টার্স অলসো মেক এ লট অফ নয়েজ। আমি বললাম যে আরও যে তোমার ইম্প্যাক্ট প্রিন্টার যেগুলো রয়েছে সেগুলো কি করে, নয়েজ ক্রিয়েট করে, ঠিক আছে। তো ওটা ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখবে। এবার আমরা কোথায় আসলাম, এবার আসলাম আমরা নন ইম্প্যাক্ট প্রিন্টার। আমি আগে বলেছি নন ইম্প্যাক্ট এমন একটা প্রিন্টার যেটা কিন্তু আমাদের, আমরা যে সময় মানে বর্তমান সময়ে যে ধরনের প্রিন্টার দেখছি সেটাকে কি বলবো, সেটাই হলো নন ইম্প্যাক্ট, কারণ এই ধরনের প্রিন্টার কোনো রকম নয়েজ ক্রিয়েট করে না। তো এবার বলো নন ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো, উদাহরণ দাও আমাকে বলো। আমাদের বাড়িতে যেটা ব্যবহার করছি, বাড়িতে ব্যবহার করি না, কি করি বাড়িতে, হঠাৎ করে প্রিন্ট করে নিলাম, হঠাৎ করে একটা ছবি পছন্দ হয়েছে, প্রিন্ট করে বের করে নিলাম, এগুলো কি
এগুলোই নন ইম্প্যাক্ট প্রিন্টার। আমাদের বাড়িতে যে ধরনের প্রিন্টারগুলো ব্যবহার করি ডকুমেন্ট প্রিন্ট করার জন্য বা আমাদের ফটো প্রিন্ট করার জন্য, সেগুলো কি বলবো, নন ইম্প্যাক্ট প্রিন্টার। এগুলো কিন্তু কোনো রকম নয়েজ ক্রিয়েট করে না, ঠিক আছে। আমরা আমরা জাস্ট আগের জেনারেশনের যে প্রিন্টার সেগুলো কি বলবো, ইম্প্যাক্ট প্রিন্টার, যেগুলো নয়েজ ক্রিয়েট করে। মোটামুটি তোমরা যেগুলো নাম শোনোনি মনে হবে, ওগুলো ইম্প্যাক্টে চলে যাবে। যেহেতু নাম শুনিনি, অনেক ভারী ভরকম নাম আছে, তো ওটা আগের জন্মে। আর এখনকার তো আমরা শুনেছি, সবই শুনেছি। জেরক্স মেশিন দেখেছো তো, জেরক্স মেশিন ইম্প্যাক্ট না নন ইম্প্যাক্ট? নন ইম্প্যাক্ট। ভালো করে বলো, জেরক্স মেশিন, এই যে বড় বড় যে হিউজ জেরক্স মেশিন, বলো জেরক্স মেশিন যে আমরা ইউজ করি সেটা ইম্প্যাক্ট নাকি নন ইম্প্যাক্ট? নন ইম্প্যাক্ট। আর আওয়াজ তো এমনি তোমার প্রিন্টারও তো ঘস 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 করে আওয়াজ করে না? ও তো করে, কিন্তু ওই আওয়াজটা, এটা কোনো আওয়াজই না অ্যাকচুয়ালি। যেগুলো বড় বড় প্রিন্টার আগে করতো ইম্প্যাক্ট প্রিন্টার, ওগুলোতে পুরো ঘরের মধ্যে মনে হচ্ছে মেশিন চলছে, ধাঁই ধাঁই করে শব্দ করে। ওটার তুলনায় এটা কি কিছুই না। তো ওই জন্য এটাকে নয়েজ ক্রিয়েশন বলে না, এটা মোটামুটি সাইলেন্স প্রিন্টার বলে। দেখো, নন ইম্প্যাক্ট প্রিন্টার তিন রকমের: ইঙ্কজেট, লেজার আর থার্মাল। তাহলে ইম্প্যাক্ট প্রিন্টার আমরা পড়লাম, মোটামুটি কনসেপ্ট যা হয়েছে ডালে ভাতে ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসলাম কোথায়, নন ইম্প্যাক্ট। এখানকারও কনসেপ্ট আমরা ডালে ভাতে ক্লিয়ার করবো আশা করি। তো নন ইম্প্যাক্ট হয়ে, ইম্প্যাক্টের যে প্রিন্টার কত টাইপের, নন ইম্প্যাক্ট প্রিন্টার্সের টাইপস কিরকম? তিন টাইপের রয়েছে। কি কি? ইঙ্কজেট, লেজার, থার্মাল। প্রিন্টার সবাই চোখে দেখেছো, কিন্তু আমরা প্রিন্টারগুলো না শ্রেণীভাবে জানতাম না যে এটাকে কোন প্রিন্টারের আওতায় ফেলা হয়, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হলো ইঙ্কজেট। ইঙ্কজেটটা কি বলতো, যে প্রিন্টারটা আমরা বাড়িতে ইউজ করি, ঠিক আছে। তারপরে কি বললাম, লেজার প্রিন্টার, এই প্রিন্টারটা আমরা বাড়িতে ইউজ করি। থার্মাল প্রিন্টার, এটা মূলত বাড়িতে আমরা ইউজ করি না, এটা অফিসিয়ালি বিভিন্ন রকম কাজ ব্যবহার করা হয়। এবার যে শপিং মলে তোমাকে যে কারেন্টের বিল দিতে আসে সেটা, ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে। এই যে ছোট ছোট মেশিন রয়েছে আমি বলছি, দেখো নন ইম্প্যাক্ট প্রিন্টারে যে ইঙ্কজেট প্রিন্টার রয়েছে সেটা মূলত আমাদের বাড়িতে ব্যবহার করি এবং কালার প্রিন্ট দিতে সক্ষম। কি বললাম, ইঙ্কজেট প্রিন্টার, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, তোমাকে বলি, ইঙ্কজেট প্রিন্টার আমাদের কালার প্রিন্ট দিতে সক্ষম এবং সেটা আমরা কোথায় ব্যবহার করি, বাড়িতে। লেজার প্রিন্টার, লেজার প্রিন্টারও বাড়িতে ব্যবহার করি, কিন্তু এবার হলো ইঙ্কজেট আর লেজারের মধ্যে পার্থক্য কোথায়, কোনটাকে ইঙ্কজেট বলবো আর কোনটাকে লেজার প্রিন্টার বলবো। দেখবে আমাদের বাড়িতে কিছু প্রিন্টার থাকে, যে টাইপের প্রিন্টারে তুমি যদি প্রিন্ট দাও অনেক সময় নেই, অনেক সময় নেই, নাই তো, অনেক সময় নেই, এবং সেটা কি করে, কালার প্রিন্ট দেয় এবং অনেকটা সময় নেই। কিন্তু লেজার প্রিন্টের ক্ষেত্রে কি হয়, খুব স্পিডে বের করে। দেখবে ছোট ছোট মেশিন আছে, মানে জেরক্স মেশিন, স্ক্যানও হয় ওখানে, কিন্তু এগুলো ভেরি ফাস্ট। দেখো ছবি দেওয়া রয়েছে তোমাদের সামনে, যেটা প্রিন্টার রয়েছে দেখাও, তাহলে বুঝতে পারবে। এই যে প্রিন্টারটা রয়েছে সেটাকে আমরা যাবো ইঙ্কজেট নামে। এই প্রিন্টারটা কি করে, সবকিছু প্রিন্ট করতে পারবে, তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবে, তোমার সব ফটো প্রিন্ট করবে, কিন্তু কি এটার স্পিড কি হবে, স্লো হবে। কিন্তু এই যে প্রিন্টার রয়েছে একে তুমি 100 পেজ দাও, 100 পেজ মোটামুটি তোমার 30 সেকেন্ডে বের করে দেবে। কিন্তু হ্যাঁ, আর কিন্তু এর ক্ষমতা নাই 100 পেজ বের করা। আমার বাড়িতে আছে, একে আমি যদি দিই তো আমি দিয়ে হাওয়া টাওয়া খেয়ে যে ঘুরে দেখি গাছ 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 করে চলছে, আস্তে 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 চলছে, কিন্তু এ খুব দ্রুত করতে পারে, ঠিক আছে। তো মোটামুটি এটুকুনটা ফারাক। আর আমাদের যে ইঙ্কজেট প্রিন্টার সেটা কালার প্রিন্ট করতে সক্ষম, আর যেটা লেজার প্রিন্টার এটা কিন্তু মূলত কালার প্রিন্টের জন্য ব্যবহার করা হয় না, এটা শুধুমাত্র আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এর কিছু তোমার রয়েছে, দেখো ইঙ্কজেট যে প্রিন্টার, ঠিক আছে, লিখে নাও আগে, তোমরা লিখছো যখন। ইঙ্কজেট প্রিন্টার মূলত কালার প্রিন্ট এবং তোমাদের কি বলে, লেজারটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইঙ্কজেট স্লো, লেজার ফাস্ট। ইঙ্কজেটের ক্ষেত্রে তোমার রেজুলেশন হাই হবে, কিন্তু তোমার যে লেজার প্রিন্টারের ক্ষেত্রে কিন্তু রেজুলেশন হাই হবে, ঠিক আছে। দেখো ইঙ্কজেট প্রিন্টারের তোমরা ক্যারেক্টারিস্টিকগুলো পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে।
inkjet printers are non-impact printers that are widely used by home user and small business. বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে বাড়ি ঘরে আমরা যে প্রিন্টার ব্যবহার করি অর্থাৎ ইনজেক্ট প্রিন্টার, সেটা আমাদের ইম্প্যাক্ট নাকি নন ইম্প্যাক্ট, এখান থেকে প্রিন্টারের নাম দিয়ে তোমাকে বলতে পারে যে এটা ইম্প্যাক্ট নাকি নন ইম্প্যাক্ট, বলতে পারবে তো? মোটামুটি এইটুকুন বোঝা হয়ে গেছে যে কোনটা ইম্প্যাক্ট আর কোনটা নন ইম্প্যাক্ট। This printer makes print by spreading a pattern of ink droplets on the paper with the help of a nozzle or jet. এই যে প্রিন্টারটা রয়েছে কিছু মেকানিজম রয়েছে, এই মেকানিজম থেকেও কিন্তু প্রশ্ন আসে। এই মেকানিজম যেগুলো রয়েছে যে কোন প্রিন্টারটা কিভাবে কাজ করে, এই যে মেকানিজম রয়েছে এখান থেকে প্রশ্ন আমরা পেয়ে থাকি। ইঙ্কজেট যে প্রিন্টার রয়েছে তার ভিতরে কি রয়েছে, নজেল রয়েছে, নজেল বা নজেল হেড নামে আমরা জানি। সেই নজেল কি করে, কালার ছেটায় কোথায়, পেজে। এ নজেল হ্যাজ এ স্মল হোলস টু ইজেক্ট স্মল ড্রপলেটস অফ ইঙ্ক। এই যে নজেলটা রয়েছে এই নজেলটা কি করে ছোট ছোট কালারের ড্রপলেট কি করে পেজের মধ্যে ছিটায়, এবং সেটাকে কি করে তোমরা দেখবে কখনো বাড়িতে প্রিন্ট করলে সামনে একটা ই থাকে, ছাতা থাকলে সেটা খুললে প্রিন্টিংটা দেখতে পাবে, পুরো এভাবে সরবে, পুরো এভাবে যাওয়া আসা করে এবং একটু 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 করে প্রিন্ট হয়। ওই জিনিসটা পুরো দেখলে বুঝতে পারে যে প্রিন্টটা করছে কিভাবে। যে নজেল রয়েছে সেই নজেলটা কালারটাকে ড্রপ করে পেজের উপর, সেই পেজের উপর ড্রপ করে এবং প্রত্যেকটা কালার আস্তে আস্তে করে অ্যাডজাস্ট ওরা করে নেয়। দেখো, inkjet printers use a special type of ink that usually contains iron material. এবার যে inkjet printer যে আমরা কালারগুলো ব্যবহার করি, রংগুলো, সেগুলোর ম্যাটেরিয়ালসটা কি মূলত আয়রন। কেন আয়রন দেওয়া থাকে, কারণ এই যে কালারগুলো সেগুলোকে ইলেকট্রিক্যালি চার্জড হয়। যখন আমরা প্রিন্ট দিই, যখন আমরা কমেন্ট দিই যে আমরা জিনিসটা প্রিন্ট করব, তখন সেই কালারগুলো কি হয়, প্রিন্টারের মেশিনের ভিতরে চার্জড হয় ইলেকট্রিক্যালি, ঠিক আছে? তো যার কারণে এখানে আয়রন ম্যাটেরিয়ালসটা দেওয়া থাকে। দেখো, অ্যাজ দ্য ইঙ্ক এক্সিস্ট দ্য নজেল, নজেল মানে বললাম যে আমাদের যে হেড রয়েছে মানে যে নজেল রয়েছে তার মধ্যে কিন্তু ইঙ্ক থাকে, ঠিক আছে? প্রথমে একটা চেম্বারে ইঙ্ক থাকে, সেই চেম্বার থেকে ইঙ্কটা উঠে আসে কোথায়, নজেলের ভিতরে। সেই নজেলের ভিতরে যখন ইঙ্কটা উঠে আসে তারপর আমাদের প্রয়োজন অনুসারে সেই নজেল কি করে কালারটাকে আস্তে আস্তে স্প্রেড করতে থাকে। The ink droplets are electrically charged after passing through a valve. যেটা বললাম যে এটা ইলেকট্রিক্যালি চার্জ থাকে এবং সে ভালভের মাধ্যমে পাসিং হয় এবং নজেলের মাধ্যমে আমাদের স্প্রেড করে, এটাই। লাস্ট পয়েন্ট দেখো, inkjet printers store ink in cartridges. These printers can also produce color print. যেটা বললাম যে এই inkjet printers কিন্তু কি করে কালার প্রিন্ট করতেও সক্ষম হবে এবং সে তার কালারগুলো কি তার যে কার্ট্রিজ রয়েছে তার মধ্যে কিন্তু জমা রাখে। For colored inkjet printers, individual categories are assembled into printers that can store different colors. Generally, most inkjet printers use 4 primary colors. Most important, প্রত্যেকটা ইঙ্কজেট প্রিন্টার মূলত 4 ধরনের কালার ব্যবহার করে। সবাই শোনো, প্রত্যেকটা ইঙ্কজেট প্রিন্টারের ক্ষেত্রে মূলত 4 ধরনের কালার ব্যবহার করা হয়। কি কি? কালার থেকে প্রশ্ন আসবে। কালারের দুটো টাইপ রয়েছে, জানো তোমাদের আমি দেখিয়ে দিই। লাস্ট পেজে এসো, কোথায় আছে, প্রিন্টারের ক্ষেত্রে 4টা কালার ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং তোমরা দেখবে যে টিভি বা কম্পিউটার বা ফোন, এই যে পুরো ডিসপ্লেতে এতগুলো কালার দেখতে পাও, এই কালারগুলোর মোট কটা কালার থেকে আসে বলো? মোট কটা কালার থেকে এই কালারগুলো দেখতে পাই? আমরা যে ফোনের মধ্যে এত ভেরিয়াস কালার আমাদের চোখে পড়ে, এই কালারগুলো মূলত কটা কালারের কম্বিনেশন? কোনটা? না, দাঁড়াও, এই দেখো, এই পেজটা দেখো, দেখো এই পেজটা দেখো, প্রোডাক্টের নিচে রয়েছে দ্য CMYK কালার মডেল, ঠিক আছে? দ্য CMYK এই যে এই মোট 4টে কালার আমরা কিসে ব্যবহার করি, কিসে বলো তো?
প্রিন্টারে আমরা প্রিন্ট করার ক্ষেত্রে আমরা যে আউটপুট যেটা পাই, আমাদের যে ডিজায়ার আউটপুট যেটা পাই অন দ্য পেজ, এই অন দ্য পেজে যে কালারফুল যে রঙগুলো আছে ছবি করতে বা যে কোনো রকম কালার প্রিন্ট করার জন্য, সেখানে মূলত কটা কালার ব্যবহৃত হয়? 4টা, মনে থাকবে 4টে। এটা কিন্তু ব্যবহার করা হয় আমাদের প্রিন্টের ক্ষেত্রে। হুম, কে বলছি? এবার আমরা যে ভিজুয়ালি যে কালারগুলো দেখি, কোথায় ভিজুয়ালি যে কালারগুলো আমরা দেখি ফোনে, ট্যাবলেট বা বিভিন্ন রকম স্ক্রিনে যে ভিজুয়ালি কালারগুলো দেখি, সেটা মূলত কটা কালার বলো তো? 8 GB। কালারের ফারাকটা বোঝো, দুটো, একটা হলো সিএমওয়াই কে, একটা হলো RGB। এর ফারাকটা হলো সিএমওয়াই কে টা হলো তোমার প্রিন্টারের ক্ষেত্রে যেটা আউটপুট বেরিয়ে আসে কালারফুল, তার ক্ষেত্রে সিএমওয়াই কে টা ইউজ করা হয়। RGB টা হলো আমাদের যে এলইডি তে ব্যবহার করা হয়, আমাদের যে কালারটা এলইডি তে ব্যবহার করা হয়। এলইডির ফুল ফর্ম কি বলেছিলাম? এলইডির ফুল ফর্ম কি ব্যাপার? এলইডির ফুল ফর্ম কি বলো? এলইডি ফুল ফর্ম কি বলো? নো। সুমন, এলইডি ফুল ফর্ম? এই তুমি দেখে দেখে বললে, ওটা লিখাই রয়েছে, লাইট এমিটিং ডায়োড। তাহলে এই যে এলইডি তে যে কালারটা ব্যবহৃত হয় সেটা হলো RGB, মানে টোটাল যত কালার দেখছো এলইডি তে সব কিন্তু এই RGB এর মিক্স আপ, রাইট? এবং দেখো সিএমওয়াই কে যে 3টে কালার রয়েছে প্রিন্টারে আমরা ব্যবহার করি, যেটা আমাদের আউটপুট বের করার জন্য কালার। তো এই ক্ষেত্রে আমাদের 3টে কালার মূলত মেন সিএমওয়াই। এই 3টে কালারকে যখন মিক্স করব, অটোমেটিক্যালি কি পাবো? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার এক্সট্রা দেওয়া হয়, অনেক অনেক প্রিন্টারে দেখবে ব্ল্যাক কালার থাকে। আমারটাই যেমন বিকে কালার রয়েছে। এটা কি হলো, তুমি যখন প্রচুর পরিমাণে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করি, তাই তো? তো ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার করলে অনেক বেশি কিন্তু আমাদের ইঙ্ক ক্ষতি হয়, ওই জন্য আমাদের ব্ল্যাক বিকেটটা এক্সট্রা দেওয়া হয়। কিন্তু সিএমওয়াই এই 3টে কালারের মাধ্যমে কিন্তু যখন মিক্স আপ হবে, সিএমওয়াই এই 3টে কালারের মিক্স আপ হলে কিন্তু এখানে বিকে কালার অর্থাৎ ব্ল্যাক কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যখন কোনো ফটো এডিটিং করবে, তো ওটা ওটা আলাদা ব্যাপার। তুমি যেটা বলছো যে এডিটিং এর ক্ষেত্রে, কিন্তু আমরা যখন তোমার ডিসপ্লেতে দেখবো, সেক্ষেত্রে আমরা RGBটা ইউজ করা হয়। কিন্তু যখন তুমি এডিটিং করবে, প্রিন্ট করবে, তখন তোমার কালারের যে রেজুলেশন, কত টাইপের কালার হচ্ছে, এক একটা লাল রঙের 12 রকমের শেড হয়। যারা লিপস্টিক কিনতে যাও বাজারে গিয়ে, তোমাকে দোকানদার জিজ্ঞেস করে যে তোমার শেড কত, নাম্বার কত, কালার নাম্বার, তখন তুমি বললে আমার ওই 12 নম্বর বা 5 নম্বর, যার যেরকম পছন্দ। তো সেক্ষেত্রে তখন কি হয়, আমাদের ইউজ করা হয়। কিন্তু আমাদের মূলত আমাদের RGB আর আমাদের সিএমওয়াই, এটা আমাদের প্রিন্টেডের জন্য, ঠিক আছে? আমরা হাই রেজুলেশন প্রিন্ট নেব, কোন জায়গায় কালারের রেডিয়েন্স কত বেশি কত কম হবে, সেক্ষেত্রে আমরা তখন তোমার এটা ইউজ করি। কি ব্যাপার চিন্ময়, এত দেরি? বলো, দেরি কেন? কেন, কি আছে? কিছু তো নেই, মানুষজন আর ঘোড়া, গাড়ি আর ঘোড়া। ও তো কলকাতার ঐতিহ্য, ও তো ডেলি হয় একটা করে। এইগুলো হলো কলকাতার ঐতিহ্য, ট্র্যাডিশন। হ্যাঁ, ধরো তুমি কলকাতা ঘুরতে এসছো, মানে যারা বিদেশ থেকে আসে মূলত, আমি দেখি আমার বাংলাদেশে প্রচুর লোক রয়েছে পরিচিত, ওরা ঘুরতে আসবে এবং ওরা হলুদ ট্যাক্সির সামনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করবে না, এটা হয় না। কারণ এই ঐতিহ্যটা একমাত্র আমরা কলকাতার বুকেই পাই, ঠিক আছে? তো এরকম জিনিস রয়েছে। তো এই যে জ্যাম, এই যে ভিড় ট্রেন, এগুলো কলকাতার ঐতিহ্য। এই যে ঠেলা গাড়ি, এগুলো কলকাতার ঐতিহ্য। যদি ভিড় ট্রেন না থাকে, তো তুমি মজা পাবে না কলকাতা জার্নি করে। যারা করে ডেলি যাত্রী অফিস টাইমে, তারা জানে যে ভিড় ট্রেনে কেমন লাগে। যার ভুক্তভোগী হলাম গিয়ে এখন আমি। সবাই, হ্যাঁ। চলো,
তাহলে মোটামুটি আমরা প্রিন্টারে আমরা ইঙ্কজেট প্রিন্টার সেটা মোটামুটি জানলাম, ক্যারেক্টারিস্টিকগুলো এখানে রয়েছে সুন্দরভাবে, তোমরা যদি পড়ো একটু মন দিয়ে তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা বুঝতে পারবে। চলো এবার দেখবো লেজার প্রিন্টার। দেখো এখানে দুটো ফারাক বলবো, সেই এই একটা ফারাক থেকে কিন্তু আমি যে প্রশ্নটা একটা প্রশ্ন দিয়েছি সেখানে পাবে। ইঙ্কজেট প্রিন্টারে মূলত কালার ইঙ্ক ইউজ করা হয়। কি করা হয়? ইঙ্ক কালার মিন লিকুইড কালার, কিন্তু লেজার প্রিন্টারের ক্ষেত্রে ড্রাই ইঙ্ক ইউজ করা হয়। এই পার্থক্যগুলো এগুলো আমাদের মূলত প্রশ্নের পরীক্ষাতে আসে, আর কিছুই না। প্রিন্টার থেকে এমন কোনো রকেট সায়েন্স নেই যেটা পারবে না, কিন্তু এই ছোট ছোট যদি ডিফারেন্সগুলো মাথায় থাকে। হ্যাঁ, ড্রাইং মানে লিকুইড ইঙ্ক, যেটা ইঙ্কজেট প্রিন্টার যেটা সেটা লিকুইড ইঙ্ক, আর লেজারের ক্ষেত্রে ড্রাই ইঙ্ক মানে শুকনো কালি। দেখবে জেরক্স মেশিনে কালি বেরোয়, যখন ওরা রিবনটা বের করে পুরো কালির পাউডার বেরোয় না, কিন্তু তোমার বাড়িতে যে ইঙ্কজেট প্রিন্টার রয়েছে সেখানে দেখো লিকুইড বেরোয়। এই যে আমাদের যেরকম লিকুইড রয়েছে এরকম লিকুইড ওখানে দিতে হয়। বুঝতে পারলে? এই প্রশ্নটাই এসছে, এই প্রশ্নটাই এসছে এখান থেকে। দেখো লেজার প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার, এটা যেন কখনো বলতে না হয় যে লেজার যে প্রিন্টার সেটা ইম্প্যাক্ট নাকি নন ইম্প্যাক্ট। ওকে, typically using laser or non-impact photocopier technology to produce the dots need the printer text or image on paper। বলছে এই যে টেকনোলজিটা রয়েছে মানে তোমার নন ইম্প্যাক্ট যে প্রিন্টারের টেকনোলজি, সেটা কি করছে? প্রডিউস দ্য ডটস নিড টু প্রিন্ট টেক্সট অর ইমেজ অন পেপার। সে কি করছে? সে ডট প্রডিউস করছে তার ডিজায়ার আউটপুট নেওয়ার জন্য এবং পেপারে প্রিন্ট করার জন্য। সেই ডটটা করছে কিভাবে? ওখানে একটা রিবন থাকে, যে রিবনে ড্রাই ইঙ্ক থাকে, ঠিক আছে? সেই ড্রাই ইঙ্ক কি করে, আর একটা জিনিস মনে রাখবে, এই যে লেজার প্রিন্টার যার মাধ্যমে ড্রাই ইঙ্ক অর্থাৎ শুকনো কালি ব্যবহার করা হয়, সেটা কি করে? এটা ইলেকট্রনিক্যালি চার্জ এবং ইট অলসো জেনারেট দ্য ওজোন গ্যাস। ঠিক আছে, মনে থাকবে এই যে লেজার প্রিন্টার রয়েছে সেটা কি করে? ওজোন গ্যাসকে কি করে? জেনারেট করতে পারে, এবং এর যে কালি রয়েছে সেটা কি ইলেকট্রনিক্যালি চার্জড। নেক্সট পয়েন্ট দেখো, দ্য প্রিন্ট কমান্ড ইজ গিভেন দ্য লেজার বিম প্রডিউসড এ টেক্সট অর ইমেজ স্ট্রাকচার অন এ সেলেনিয়াম কোটেড ড্রাম বাই কন্ট্রোলিং দ্য ইলেকট্রনিক চার্জ। সেলেনিয়াম কোটেড ড্রাম, আর এটা থাকছে কি ইলেকট্রনিক চার্জ যে দ্বারা কন্ট্রোলড। ঠিক আছে, জায়গাগুলো আন্ডারলাইন করে দাও। লেজার প্রিন্টার ক্যান প্রডিউস এক্সট্রিমলি হাই রেজুলেশন প্রিন্টস, আন্ডারলাইন করে দাও। This can vary from 300 dpi to 1200 dpi। DPI এর ফুল ফর্ম, DPI এর ফুল ফর্ম কি? DPI এর ফুল ফর্ম হলো ডটস পার ইউনিট, সম্ভবত দেখে না তো আবার ডিপিআইটা কি। একটা ডিপিআই হবে, একটা হবে এমপিআই। ডিপিআই এর ফুল ফর্মটা একটু চেক করো, সবাই করো তো। ডিপিআই ডিপিআই হলো তোমার পেজ যে প্রিন্ট করছে প্রিন্টার মেশিন তার এক্স্যাক্টলি ডট পার ইঞ্চ। ঠিক আছে, ডট পার ইঞ্চ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, লিখে রাখো ডিপিআই এর ফুল ফর্ম ডটস পার ইঞ্চ। যারা আছো আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড তাদেরকে বলছি, তোমরা কি বুঝতে পারছো? লাবণী, তোমার কি খবর? মৌমিতা রয়েছে, উমা রয়েছে, আর অনেকে রয়েছে। তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা বলো, ঘুমিয়ে পড়ো না যেন আবার। নেক্সট পয়েন্ট দেখো, বলছে ডেফিনেটলি দ্য হায়ার ডিপিআই ডেফিনেটলি দ্য মেক দ্য হায়ার রেজুলেশন অফ দ্য কোয়ালিটি। কি ব্যাপার, ফোন ঘাটছো কেন? রাখো এবার। নেক্সট পয়েন্ট, দ্য ইউজ অফ হাই ভোল্টেজ ইন দিস প্রিন্টার কজেস সাম কার্বন এমিশন। যেটা বললাম, কি বললাম? যে এটার ব্যবহার কি করে? কার্বন গ্যাস অর্থাৎ ওজোন গ্যাস তৈরিতে কিন্তু সাহায্য করে, মনে থাকবে। They are still in widespread use the large office of companies due to their efficient performance compared to the other printers। আমি যেটা বললাম যে ইঙ্কজেট প্রিন্টার থেকে কিন্তু আমাদের যে লেজার প্রিন্টার সেটা কিন্তু বেশি দ্রুত প্রিন্ট করতে সক্ষম, হাই রেজুলেশন প্রিন্ট করতে সক্ষম, এবং এটা আমাদের বাড়ি অথবা আমাদের বিভিন্ন স্মল বিজনেসে ইউজ করা হয়। এটা কালার প্রিন্ট করতে অতটা সক্ষম না। ঠিক আছে, আর কি বললাম, এটা এর কালি ড্রাই ইঙ্ক হবে, এর থেকে কার্বন গ্যাস অর্থাৎ ওজোন গ্যাস তোমার এমিশন হবে, এগুলোই।
এ কটা বোঝা গেল, এই কটাই, আর কিচ্ছু না। ঠিক আছে, তারপরে রয়েছে কি কিছু আরো ইম্পর্টেন্ট প্রিন্টার রয়েছে, যেগুলো আমাদের যে আমরা যে পড়লাম ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট প্রিন্টার, এর বাইরে কিছু আরো ইম্পর্টেন্ট প্রিন্টার্সের কোয়ালিটি রয়েছে, যেটাকে বলবো আমরা প্রথমে রয়েছে এলইডি প্রিন্টার, তাই তো? এলইডি তারাই কি রয়েছে, ও থার্মালটা ছুটে গেছে। থার্মাল প্রিন্টার্সটা কি? থার্মাল প্রিন্টার্সে যে কালি রয়েছে সেটাও ইলেকট্রনিক্যালি চার্জ, এবং সেটা কি হয় যখন বেরোবে তো পুরো গরম গরম পাকোড়া বেরোয়, মনে হয় না? যখন তোমার হাতে দেবে পুরো গরম গরম পালতে হুয়ে পাকোড়ায়। তো জেরক্স করার পরও যখন বেরোবে তো পেপারটা পুরো হিট বেরো, আমি যখন নিয়ে আসি তোমাদের জেরক্স, আমি যখন সঙ্গে সঙ্গে নিই তখন পুরো পেপার হিট থাকে। এটা পিছনে একটা টেকনোলজি হতে পারে কি, ওরা তো প্রচুর পরিমাণে করছে, দিনমান মেশিন চলতে আছে, তো হিট হতেই পারে। কিন্তু থার্মাল প্রিন্টার অ্যাকচুয়ালি কি করে, ওর যে ইঙ্ক রয়েছে সেই ইঙ্কটাকে হিট করে, কিসের দ্বারা? ইলেকট্রিকের দ্বারা। সেই হিট ইঙ্কটা কি করে পেজে পুশ করে। থার্মাল প্রিন্টার সাইজে কি হয়, ছোট হয়। ব্যবহার করা হয় কোন কোন জায়গাগুলোতে? ব্যাংকিং এর ক্ষেত্রে, শপিং মলের ক্ষেত্রে, এবং ছোট ছোট যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তুমি জোম্যাটো থেকে ফুড ডেলিভারি করো, টুক করে বের করে দিয়ে দিবে। ঠিক আছে, ছোট ছোট যে প্রিন্টার মেশিনগুলো রয়েছে, যেগুলো আমাদের বড় বেশি এখতিয়ারের দরকার নেই, আমরা এই সামান্য একটু পেজ যদি বের করতে আমরা বড় ইঙ্কজেট প্রিন্টার লাগাই, বড় মেশিন লাগাই, এতে কি হবে, আমাদের খরচ বাড়বে, আমাদের ইলেকট্রিসিটি কনজিউম বেশি হবে, আমাদের জায়গা বেশি লাগবে। তার থেকে ভালো কি আমরা এই ছোট ছোট থার্মাল প্রিন্টারকে ইলেকট্রনিক্যাল চার্জের মাধ্যমে ইউজ করি। বন্ধুরা বুঝতে পারছো কি হয়েছে বলো? হ্যাঁ, প্রত্যেক মোটামুটি স্মল বিজনেস বলো বা বিভিন্ন মল টলে বলো, এগুলো কিন্তু থাকে। ঠিক আছে, কারণ বড় প্রিন্টারগুলো বেশি জায়গা নেই, তার থেকে কি হয় এটা ইউজ করা অনেক বেশি সাফিসিয়েন্ট। কার ফোনে শব্দ করছে? দেখো থার্মাল প্রিন্টার্স পয়েন্টগুলো কি বলছে একবার দেখে নাও, বলে দিই। থার্মাল প্রিন্টার্স ইউজ এ স্পেসিফিক হিট সেন্সিটিভ পেপার and they produce print by use pushing electrically heated pins into the paper। যেটা বললাম যে এটা কি হয়, ইলেকট্রনিক্যালি হিটেড যে প্রিন্টেড যে তোমার যে ইগুলো রয়েছে, পিনগুলো রয়েছে, সেগুলোকে আমাদের পেপারের মাধ্যমে, সেই পেপারটাও কি, সেই পেপারটাও কিন্তু যে হিট রয়েছে সেটাকে অবজার্ভ করতে পারে। হিট সেন্সিটিভ পেপার। দেখো নেক্সট পয়েন্ট, দ্য পেপার ইউজড ইন দিস প্রিন্টার্স হ্যাজ এ স্পেশাল হিট সেন্সিটিভ কোটিং। পেপারটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। দেখা গেল যে এই একটা তোমার পয়েন্ট দিয়ে দিল, স্তম্ভে তোমার দিয়ে দিল থার্মাল প্রিন্টার, স্তম্ভে তোমার দিয়ে দিল ডেজি হুইল প্রিন্টার, স্টেটমেন্ট তোমার দিয়ে দিল যে কোনো একটা প্রিন্টার, তখন তোমাকে বলতে হবে যে না, একমাত্র থার্মাল প্রিন্টারের ক্ষেত্রে যে পেজটা ব্যবহার করা হয় সেইটা কি হয়, হিটেড সেন্সর পেপার ইউজ করা হয়। মনে থাকবে তাহলে, থার্মাল প্রিন্টারের ক্ষেত্রে যে পেপারটা ইউজ করি সেটা কিন্তু ডিফারেন্ট পেপার, সেটা A4 সাইজের পেপার কিন্তু নয়, সেটা হিট সেন্সার পেপার। কারণ থার্মাল প্রিন্টার প্রিন্ট করে এই একটা টেকনোলজির মাধ্যমে, যেখানে ইলেকট্রনিক্যালি চার্জ হয়ে ইঙ্কগুলো হিট সেন্সার পেপারের মাধ্যমে কিন্তু চলে আসে। ঠিক আছে, কিসে শব্দ করছে এরকম? কারো ফোনে? ফোনে তো না, এটাতে তো না, এর সাউন্ড তো আমি চিনি, কোন একটা শব্দ হচ্ছে সম্ভবত। দেখো, in a thermal printer the heating element is heated using an electronic current, beside each character is printed by joining the matrix of dots formed by hot pins। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই প্রিন্টারে তুমি যে ডিজায়ারগুলো নেবে, তোমার যেটুকুন দরকার, বিলের সাফিসিয়েন্ট দরকার যেটুকুন, সেটুকুন কি হয় ইলেকট্রিকের মাধ্যমে কি হয়, চার্জ হয়ে হিট হয়, এবং সেই হিটে কি হয় আমাদের কালি জেনারেট হয়ে আমাদের যে পেপার রয়েছে সেই পেপারে সরাসরি প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। বলে তুমি দেখবে যখনই ওই প্রিন্টের পরে ওই পেজটা হাতে নেবে কিরকম লাগে, ওটা একটু আমাদের হিট ফিল হয়। ঠিক আছে, এটাই মোটামুটি তোমরা বুঝতে পেরে গেলে থার্মাল প্রিন্টার। এবার আরো কিছু ইম্পর্টেন্ট প্রিন্টার রয়েছে, যার মধ্যে আরেকটা রয়েছে এলইডি, যেটা এখনই বললাম এলইডি। এলইডির ফুল ফর্ম, এলইডির ফুল ফর্ম এখনই বললে, লাইট এমিটিং। তোমরা পারছো না কেন? এলইডি সস্তা একটা জিনিস, তোমাদের প্রত্যেকের ফোনে বাড়িতে এলইডি আছে। বলো এলইডি ফুল ফর্ম, পারছো না কেন? এর কাজ কি? এ কি এলইডিটা কি? এর টেকনোলজি কি আমি বলেছিলাম, বলো কি বলবে? এলইডি টেকনোলজি, এলইডি কিভাবে কাজ করে বলো তো?
বলো এলইডি কিভাবে কাজ করে? এলইডি দেখেছো? বাড়িতে আছে প্রত্যেকের লাইট, এলইডি লাইট। আর কি? এলইডি লাইট খুললেই দেখবে এলইডি লাইটের ভিতরে জাস্ট একটা চারকোনা একটা পিন থাকে, পিনের মধ্যে লাইটটা জ্বলে, আর কিছুই না। তো এই এলইডি হলো কি তোমার এই যে মনিটর রয়েছে এর ভিতরে শত শত এলইডি রয়েছে, যেটা জ্বলছে আর নিভছে তোমার প্রয়োজন অনুসারে। দেখবি যখন বই মারা গেছে বা বিভিন্ন বড় বড় যে হোর্ডিং রয়েছে, বিশাল বড় বড় যে জায়ান্ট স্ক্রিন আমরা বলি, ওখানে চোখ নিয়ে এরকম করে দেখবে, দেখবে কি লাইট জ্বলছে নিচে, জ্বলছে নিচে, কালার চেঞ্জ হচ্ছে। দেখবে বই মেলাতে যখন যাবে পরে, যখন বড় একটা জায়ান্ট স্ক্রিন লাগানো থাকবে না, তো এরকম করে গিয়ে এরকম করে চোখ লাগিয়ে দেখবে। বাচ্চাদের মতো না, সত্যি দেখো, টিভিতেও দেখা যায়। তবে কি তুমি ওই জায়ান্ট স্ক্রিনে বড় দেখতে পাবে, দেখবে একটা ছোট পিন আছে, লাইট আছে, ওতে লাইট জ্বলছে নিভছে এবং কালার চেঞ্জ হচ্ছে। কে করাচ্ছে এটা? আমরা যে সিস্টেম যে প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামটা ওকে আমাদের প্রয়োজন অনুসারে জিনিসটা করাচ্ছে, ঠিক তো? ওটারই কি ফুল ফর্ম? লাইট এমিটিং ডায়োড। এই ছোট ছোট যে তোমার লাইট গুলো রয়েছে সেটাকে আমরা কি মূলত বলছি কি এলইডি। এবং অনেকগুলো এলইডি একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে? একটা ছাতার মাথা, এলইডি স্ক্রিন। পারে না কেউ। চলো এবার আমরা কি পড়বো? আমরা পড়বো লিস্ট অফ অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট টাইপস অফ প্রিন্টার। যেমন এলইডি প্রিন্টার। এলইডি প্রিন্টারে কি আছে? প্রিন্টারের সঙ্গে একটা এলইডি মনিটর কি আছে? অ্যাটাচ আছে। এটাই মূলত, এটা আমাদের লেটেস্ট জেনারেশনের প্রিন্টার। এটা সব জায়গায় পাওয়া যায় না, নতুন নতুন জেনারেশন আসছে, অনেকের কাছে আছে। এটাও তোমার সব ধরনের প্রিন্ট করতে ওস্তাদ, মানে তোমার কালার প্রিন্ট বলো, তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট বলো। এবং আমরা যেটা প্রিন্ট করবো সেটা আমরা এলইডির মাধ্যমে কি করি, আমরা যেটা প্রিন্ট করবো সেটা এলইডি দেখতে পাচ্ছি। সাপোজ ধরো তুমি তোমার ফোন থেকে কোনো একটা জিনিস টাইপ প্রিন্ট করবে ওয়াইফাই এর মাধ্যমে, ওয়াইফাই এর মাধ্যমে তুমি প্রিন্টারে নিলে প্রিন্টারে তোমার এলইডি দেখাচ্ছে তুমি কোন পোর্শনটা করবে, কত নম্বর পেজ করবে, কোন এরিয়াটা করবে, সিলেক্ট করলে, কালার সিলেক্ট করলে ওটা বেরিয়ে আসলো। কম্পিউটার সঙ্গে কানেক্ট না করলেও হবে, তুমি সেটা তোমার এলইডির মাধ্যমে সরাসরি ওখানে করতে পারো। মানে একটা এক্সটার্নাল এলইডি দেওয়া থাকে। যেমন গাড়িতে একটা এলইডি দেওয়া থাকে, কেন দেওয়া থাকে? তুমি ওই এলইডির মাধ্যমে সমস্ত কিছু মনিটর করছো, এসি থেকে বলো, ভেন্ট থেকে শুরু করো, মিউজিক থেকে শুরু করে, ম্যাপ থেকে শুরু করে, এভরিথিং ইউ ক্যান ম্যানেজ বাই দ্য এলইডি মনিটর। চলো নেক্সট বলছে ফটো ইঙ্কজেট প্রিন্টার। এটা কি? এটা এক ধরনের ইঙ্কজেট প্রিন্টার যেখানে কি করে, যেটা ফটো প্রিন্ট করে। ফটো ইঙ্কজেট প্রিন্টার প্রোভাইড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক দ্য ডিফারেন্ট প্রিন্টার সাইজ অর ফটোজ। এটা হলো কি, এটা এক ধরনের বড় প্রিন্টার যেগুলো যে ডিফারেন্ট সাইজের যে ফটো হয়, অনেক টাইপের সাইজের ফটো হয়। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের যে ফটোগুলো, সেগুলো কি হয়, এই ফটো ইঙ্কজেট একমাত্র স্পেসিফিক এই যে ইঙ্কজেট প্রিন্টার রয়েছে সেটা কি করে, আমাদের ভেরিয়াস টাইপের ডকুমেন্টসের সাইজকে আমাদের প্রিন্ট করতে সাহায্য করে। They are best known for printing photos with efficient quality and make photos stand out for photos printed with other printers. আমরা যে ধরো তোমার ক্যামেরায় যে ছবিগুলো তুলি, বা আমরা যেখানে আমরা আগে ওয়াশ করতাম, ওয়াশ তো আমরা নেগেটিভ রিলের মাধ্যমে করতাম। এখন যেখানে আমরা হাই রেজুলেশনে যে ফটোগুলো প্রিন্ট করে বিভিন্ন সাইজের, দোকানে যাও তুমি বলবে আমার আবার একটা বেডের পিছন দিকে থাকবে এরকম একটা ছবি আমার লাগবে, তখন কি করবে ওরা এই ধরনের এই ইঙ্কজেট প্রিন্টারে হাই ডেফিনেশন হাই রেজুলেশনের যে প্রিন্ট আউট তোমার যে আউটপুট আসবে সেটাকে ওরা ব্যবহার করবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে তোমার 3D প্রিন্টার। আচ্ছা বলো 3D ফুল ফর্ম কে জানো? এদিকে আমার দিকে তাকাও, 3D ফুল ফর্ম কি? 3 ডাইমেনশন আর 3rd ডাইমেনশন। 3D মুভি দেখেছো কেউ? সবাই দেখেছো 3D মুভি? কেমন এক্সপিরিয়েন্স? ওকে, ভেরি রিয়েলিস্টিক। আর আর কেউ দেখেছো 3D? সবাই দেখেছো? কে দেখেনি এমন একজন আমি দেখতে চাই। তুমি দেখোনি? তাহলে তুমি দেখোনি? হাই হাই, তুমি দেখোনি? সুমন তুমি দেখোনি? আরে 3D সিনেমা দেখো একবার। 3D সিনেমার সামনে কি আসছে, একটা কি নতুন সিনেমা আসছে হলিউডের, কি যেন নাম? ও আমিও জানি না, কে খবর রাখে। 3rd ডাইমেনশন, হ্যাঁ সুকন্যা বলেছে 3rd ডাইমেনশন। ফাঁকিবাজ, ক্লাসে আসেনি আজকে। আমরা ভাবলাম যে আসবে হয়তো, কি হলো এলো না তো? তো কই, তো অনলাইনে সাড়া দিচ্ছে সুকন্যা। ঘুম থেকে উঠতে পারিনি, যাই হোক। তো 3D হলো 3rd ডাইমেনশন। এটা একটা টেকনোলজি, যে টেকনোলজি কি করি আমরা আমরা সবসময় ক্যারি করে নিয়ে বেড়াই। এটা টেকনোলজি যেটা খুব তোমার ভালো ইম্পর্টেন্ট। আমরা হলে গিয়ে একটা আলাদা চশমা লাগিয়ে 3D সিনেমা খুব এনজয় করি, খুব সুন্দর। কিন্তু ওটা আমরা হামেশাই ক্যারি করে নিয়ে বেড়াই আমাদের সামনে। বলো তো কোথায় আছে?
প্রত্যেকটা মানুষের কাছে একটা 3D ক্যামেরা রয়েছে। এক্স্যাক্টলি, আমাদের চোখটা কি, আমাদের চোখের ডাইমেনশনটা হলো কি থার্ড ডাইমেনশন। এই যে এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের থেকে আমরা দেখতে পাচ্ছ তো, তো তুমি দেখতে পাচ্ছ যে আমার থেকে তোমার ডিস্টেন্সে একটা একটা ফিল করতে পারছো যে আমার থেকে স্যারের ডিস্টেন্স এতটা রয়েছে বা পাশে এতটা রয়েছে, বা মুখ লাইট পাশে আছে কতটা কতটা রিফ্লেক্ট করছে, এগুলো সব দেখতে পাচ্ছ। 3D সিনেমাতে ঠিক এটাই হয়, মনে হবে যে যখন দীপিকা এভাবে আসছে কিনা মনে হবে তোমার কাছে চলে আসছে এরকম। তুমি আমার আমার ফার্স্ট লাইফে 3D সিনেমা দেখার অভিজ্ঞতা আমি বলি। আমি তখন ঢাকায় আইনক্সে তোমার দেখতে গিয়েছি সিনেমা, 2014 সালে। সিনেমার নাম হলো স্টেপ আপ রেভলিউশন, দেখেছো? ডান্সের সিনেমা হলিউডের, স্টেপ আপ রেভলিউশন। তো ওখানে আমি দেখছি, মানে আমার লাইফে ফার্স্ট দেখা হলো 3D সিনেমা। তো দেখছি, তো এবার একটা বিচে ডান্স হচ্ছে, ঠিক আছে, যে হিরোইন ও ডান্স করছে। তো ও এভাবে নিচ থেকে এভাবে বালি তুলছে, বালি তুলে ওপরে এভাবে মারছে, ক্যামেরা করছে ওপর থেকে ক্যামেরাটা ক্লিক করছে, ওটা মারছে। তো আমি পুরো এরকম করেছি চোখে, মানে চোখের বালিগুলো তোমার চোখের সামনে একদম ড্রপে চলে আসছে, বালিগুলো দেখতে পাচ্ছ চকচক করছে, আর তো তোমার চোখের সামনে মনে হচ্ছে চোখে লেগে গেল। আমি একদম এবার উল্টে পড়ে গেছি যে কি হলো এটা। তো এরকম এক্সপিরিয়েন্স হয় তুমি যখন হরর ফিল্ম দেখবে, বিভিন্ন রকম অ্যাকশন ফিল্ম 3D দেখবে। তো এক একটা ওরা 3D সিনেমা ক্যাপচার করে এইভাবে, কাঁচ, একটা ভাঙা কাঁচ তোমার দিকে এমন ভাবে আসবে কিনা মনে হবে তোমার গলা কেটে চলে গেল। ঠিক আছে, আমার একজন পরিচিত বাড়িতে তোমার স্যামসাং এর একটা কার্ভ টিভি রয়েছে, কার্ভ টিভি হয় না, বাঁকানো টিভি ওইরকম। তো ওদের গ্লাস থাকে, তো কিছু কিছু ভিডিও থাকে, মানে ওই টিভিতে ইনক্লুড। আমাকে একজন দেখাচ্ছিল, তো একটা খেলার ভিডিও চলছে, মানে ক্রিকেট খেলার ও রেকর্ডেড ভিডিও। তো যখন বল আসছে কিনা, বল মেরেছে, বল চলে আসছে টিভি থেকে বেরিয়ে বেরিয়ে এসে বলের যে সেলাইগুলো রয়েছে, ছোট ছোট সেলাই, কোটের সেলাইগুলো আমার চোখের কাছে চলে এসেছে, আমি আমি ধরছি। এরকম ফিলিংস 3D, ঠিক আছে, বল টিভি থেকে বেরিয়ে এসে তোমার চোখের সামনে ঘুরছে, এবং এক একটা যে যে সেলাইয়ের গায়ে যে সুতোগুলো আছে তুমি সেটাও দেখতে পাচ্ছ। আর ওই 3D ডাইমেনশন আমরা সবসময় নিয়ে ঘুরছি আমাদের কোথায়, চোখের সামনে, যে আমরা দূর থেকে আমাদের একটা গায়ের পশম অবধি দেখতে পাচ্ছি, লেখা অবধি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা উপরওয়ালার সৃষ্টি, মানে উপরওয়ালার রহমত। যাদের নেই তাদের দুনিয়াতে সত্যি কিচ্ছু নেই, আমাদের দিয়েছে, তার মানে আমাদের ওনাকে থ্যাঙ্কস বলা উচিত যে হ্যাঁ এত সুন্দর একটা আমাদের, মানে এত সুন্দর বলতে মানুষ হিসেবে সৃষ্টি করেছে, মানে এটা আমাদের জন্য অনেক বিশাল বড় একটা কি, আমাদের এই ভালো জায়গায় রেখেছে, ভালো খাচ্ছি ভালো করছি। এখান থেকে হাঁটতে হাঁটতে যাও, দেখবে কত অনাথ কিভাবে পড়েছে। আমি ডেলি দেখি তোমার এই কি জায়গাটার নাম বলছি, আমরা যেখানে প্রিন্ট করাই আরমাস স্ট্রিট, দেখবে কলকাতা লেখা আছে এবং ওয়ার্ড নাম্বার 69 কি 19 মতো কিছু লেখা আছে, পুরো সাইডে ওরকম করে রাখা আছে, মানে মানুষজন বাস করে। তো ওকে দেখে মোটিভেট হয়েছে, মানে উপরওয়ালা আমাদের ভালো রেখেছে। তো যাই হোক, তাহলে 3D প্রিন্টার আমরা মোটামুটি বুঝলাম যে এভাবে হয়। 3D প্রিন্টার কি আবিষ্কার করে দেখে নাও। 3D printers were introduced by চাং হাল in 1984, ঠিক আছে, চাং হাল in 1984, ঠিক আছে। 3D প্রিন্টার কি করে, তোমার ধরো একটা কোনো জিনিস লাগবে, ঠিক আছে, এখন দেখবে 3D প্রিন্টার খুব মানে চলছে, তোমার একটা পাখি লাগবে বা তোমার একটা কোনো জিনিস লাগবে বা একটা কিছু জিনিস, ও কি করে 3D প্রিন্টারে প্রিন্ট করে, ঠিক আছে। তো ওটাই 3D প্রিন্টার, আর কিছু না মোটামুটি। 3D পেন পাওয়া যায়, ওই শাখা লাগা বুম বুম একটা, হুম, হ্যাঁ, তাহলে তো একটা আমাকে দিও তো পেন, আমি অনেক কিছু আঁকতে হবে, জীবনে অনেক ডিজায়ার রয়েছে বুঝছো, আঁকতে হবে। হতে পারে, আমার হয়তো আমি চোখে পড়েনি, তবে এই এই মেশিনগুলো কি করে প্রিন্ট করে, ওই মেশিনের ভিতরে একটা তোমার দেওয়া হয়। সাপোজ আরে ধরো যে প্লাস্টিকের কারখানা যাচ্ছ, প্লাস্টিকের বদনা তৈরি হচ্ছে, বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে, বালতি, ওটা একটা ফ্রেম রয়েছে, ওই ফ্রেমের মধ্যে তোমার প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে দিলে গলে ওই ফ্রেমের মধ্যে চলে আসবে। এটা একটা 3D প্রিন্টার, তোমার একটা রিয়েলিস্টিক একটা জিনিস তৈরি করে দিল, মানে রিয়েলিস্টিক বালতি বলতে অরিজিনাল বালতি তোমাকে তৈরি করে দিল, এরকম টাইপের। তারপরে চলে আসে মোস্ট ইম্পর্টেন্ট প্লটার। প্লটার সম্পর্কে আমি আগের ক্লাসে বলেছি যে প্লটার একটা আউটপুট ডিভাইস, ঠিক আছে। পিছনে ভালো আছো, সব ঠিকঠাক, কথা বলছে যে আলোচনা আমার সাথে করো, যতক্ষণ আমি আছি আমার সাথে করো, বুঝতে পারছো? 3D প্রিন্টার আমরা কি আলোচনা করছিলাম বলো তো,
আচ্ছা 3D পেন্টিং ও তো আছে বহুত দিনের পুরনো। আমরা এখন কি আলোচনা করতে যাচ্ছিলাম? প্লটার। প্লটার দেখেছো? চোখে পড়ে না, ও তো ঘরের ভিতরে থাকে, তুমি কি করে গিয়ে দেখবে? তোমার দরকার যে আমাকে দাদা এত বড় একটা প্রিন্ট লাগবে, এত বড় একটা হোর্ডিং লাগবে, এই মাপ, প্রিন্ট করে দিন, দিয়ে চলে গেলে, তারপরে দিলে সে প্রিন্ট করে নিয়ে চলে গেলে। কিন্তু প্রিন্ট করলো কে? প্লটার। বড় বড় যে হোর্ডিং গুলো আমরা দেখি বিভিন্ন শপিং মলের বাইরে, বিভিন্ন রাস্তার বাইরে, যেখানে দেখবে, রাস্তা থেকে বেরোলে দেখবে বিশাল বড় একটা হোর্ডিং দীপিকা পাড়ুকোনের ছবি দিয়ে দেওয়া রয়েছে, মানে আরো অনেকের ছবি রয়েছে। তো এই যে বড় বড় সাইজের যে প্রিন্ট গুলো হয়, যা গ্রাফিক্স খুবই উন্নত হয়, কালার সেগমেন্ট খুবই ভালো হয়, মানে অ্যাকচুয়ালি হাই ডেফিনেশনে যে প্রিন্ট গুলো হয় সেটা কে মূলত করে? প্লটার। প্লটার একটা বিগ সাইজের একটা বড় একটা মেশিন। এবার ক্যারেক্টারিস্টিক গুলো পড়ে নাও, কারণ মোটামুটি প্লটার্স তো বুঝলাম, কিন্তু ওখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে যেটা তোমাদের সামনে লেখা রয়েছে। প্লটার্স আর দ্য টাইপ অফ লার্জ ফরম্যাট প্রিন্টার্স। এটা কি? এটা একটা বড় ফরম্যাটের প্রিন্টার দ্যাট অ্যালো আস টু প্রিন্ট রিলেটিভলি লার্জ গ্রাফিক্স। বড় গ্রাফিক্স, বড় ছবি প্রিন্ট করতে সাহায্য করে কে? প্লটার। ডিউ টু দিস, these printers are quite expensive and require more space than other printers। মানে কি quite expensive, মানে এটা একটা দামি প্রিন্টার এবং আমাদের জন্য একটা বড় জায়গা নেবে, এই ঘরের সমান এখান থেকে নিয়ে এত বড় জায়গা নেবে। বের করবেই তো একটা বড় আউটপুট, বড় একটা তোমার ফ্লেক্স বের করবে, বড় একটা তোমার হোর্ডিং বের করবে, ছোট্ট প্রিন্টারতে করতে পারবো? ওই জন্য কি ওর দামও বেশি, জায়গাও বেশি নাই, এই তোর লেখা রয়েছে। আনলাইক রেগুলার প্রিন্টার্স, দ্য প্লটার ক্যান অলসো প্রিন্ট ভেক্টর গ্রাফিক্স অন কার্ডবোর্ড, ফিল্ম, ফ্যাব্রিক। মানে বিভিন্ন কার্ডবোর্ড, বিভিন্ন ফিল্ম, ফ্যাব্রিক, আমাদের যে আমরা যে শার্ট পরি বা শাড়ির যে প্রিন্ট করে, এই সমস্ত জায়গাতে কি হয়, আমাদের প্লটার, ভেরিয়াস টাইপের প্লটার কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন রকম সারফেস যেগুলো বড় হয়, ঠিক আছে, বড়, হ্যাঁ, কার্ডবোর্ডও হবে, তোমার সিনথেটিক সারফেস হতে পারে, তোমার পেজ হতে পারে। এই যে আমাদের যে এই পেজটা রয়েছে, সেটা তো নর্মাল পেজ না, এটা তো সিনথেটিক পেজ, ঠিক আছে, এই ধরনের পেজে কিন্তু হয়। এগুলো ওয়াটার প্রুফ। যে হোর্ডিং গুলো হয় সেগুলো কি আমাদের এই ফোর সাইজের পেজে হয় ওইরকম কোয়ালিটির, ওইগুলো হয় ওয়াটার প্রুফ। ঠিক আছে? এবার হলো দ্য CMYK মডেল অফ কালার। এটা বলে দিয়েছি কালারের মডেলটা, যে কোন কালারটা কোথায় ব্যবহৃত হয়। তাহলে CMYK যেটা, সেটা ব্যবহৃত হয় কোথায়? প্রিন্টের ক্ষেত্রে। এবং RGB যেটা মডেলের কালার, সেটা সেটা কোথায়? ওকে, দেখো বলছে দ্য CMYK কালার মডেল অলসো নোন অ্যাজ প্রসেস কালার অর ফোর কালার্স। ঠিক আছে, ইজ এ সাবস্ট্রাকটিভ কালার মডেল বেসড অন দ্য CMY কালার মডেল used in color printing and also used to describe the printing process itself। ঠিক আছে, এটা হলো একটা কালার টেকনোলজি, যেটা আমাদের কি হয়, এই এতগুলো কালার মিলিয়ে আমাদের বাকি সমস্ত কালারের কালার রিজেনারেট হয়। The abbreviation CMYK refers to the four link plates used। প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা চারটে কি হয়, লিঙ্ক প্লেটকে ব্যবহার করা হয়। দেখো C ফর কি? সিন, ম্যাগনেটা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। এই চারটে কালার, কালার চারটা মনে রাখবে। C ফর সিয়ান, M ফর Y ফর B ফর ব্ল্যাক। এইটা যদি কালার প্রিন্ট হতো তাহলে তোমাদের বেশি বুঝতে সুবিধা হতো, কিন্তু এটা কালার প্রিন্ট এতগুলোর মাঝে করা সম্ভব ছিল না। আমি ভেবেছিলাম যে কালার প্রিন্ট করাবো, কিন্তু ধরো এখান থেকে করাবো, আবার কালার প্রিন্ট দেবো, আবার দেবো, বহুত ঝামেলা। নোট তো রয়েছে তোমাদের সামনে, ওখানে কালার দেওয়া রয়েছে, ফোনে তোমরা দেখে নেবে ওটা। ঠিক আছে? দেখো দ্য CMYK মডেল ওয়ার্কস বাই partially or entirely masking color on the lighter usually white background। দেখো এই যে কালারটা ব্যবহৃত হয় সেটা মূলত কিসে হয়, কোন ব্যাকগ্রাউন্ডে? হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। মনে রাখবে কোন ব্যাকগ্রাউন্ডে? হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। এবার দেখো আমাদের যে RGB কালার রয়েছে, আমাদের যে RGB কালার কোথায় ব্যবহৃত হয়? কোথায় ব্যবহৃত হয়? LED তে। তো এটা ইলেকট্রনিক্যালি চার্জ হয়, অন অফ হয়। আমরা এখানে তো RGB কালার হলো তিনটে কালার, আর ফর রেড, গ্রিন, ব্লু, এই যে তিনটে কালার পেলাম। এখানে ব্ল্যাক কালার কোথায় আর এখানে হোয়াইট কালার কোথায়? বলো, এখানে এখানে ব্ল্যাক কোথায়, এখানে হোয়াইট কোথায়? নো, নো নিড টু মিক্স আপ। অ্যাকচুয়ালি যেহেতু এটা আমাদের LED তে ইউজ হয়, আমাদের যে জায়গাতে
কালো দরকার সেখানে কি এলইডি কি করে, ও লাইটটাকে বন্ধ করে দেয়। বুঝেছো? ধরো আমার কালো চুল, এটা কালো দেখাবে এলইডিতে, এইটুকু পোর্শনের এলইডিটাকে বন্ধ করে দিয়েছে। এই জন্যে এলইডিটা অনেক ইলেকট্রিক বাঁচিয়ে দেয় আগের মনিটর বা আগের টিভির থেকে। কেন বলো তো? ওর প্রয়োজনেও বন্ধ করে দিয়েছে। তুমি ধরো কোনো কালো একটা জিনিসে কাজ করছো, কালো ব্ল্যাকবোর্ডে পুরোটা বন্ধ আছে, তুমি যখন টাচ করবে যে কালারে, সে কালারটার লাইটটা ওখানে অন হবে। কটা কালার অন হবে? এই তিনটিতে অন হবে, আর হবে জি হবে বি হবে, তাই না? আর তো হবে না, যা হবে বা 8 জিবির ভিতরেই হবে। এবার ওই কালারগুলোকে মিক্স আপ করে, আর যেটা দরকার না সেটা বন্ধ, আর যেটা দরকার সেটা হোয়াইট। হোয়াইট হলে হোয়াইট, সাদা কালার জ্বলবে। সেরকম এই যে তোমার কোথায় ছিলাম যেন, সিএমআই এর ক্ষেত্রে কি হয়, ব্ল্যাক মানে তোমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু মূলত কালারগুলো বেশি এফেক্টিভ। এটা কিন্তু তুমি যদি এটাকে ব্ল্যাক কোনো সারফেসে করো বা ব্ল্যাক পেজে করো, তাহলে কিন্তু কালারগুলো কি হবে, হবে না। কারণ কি, অলরেডি ও তো এটা ম্যানুফ্যাকচার হয়েছে ব্ল্যাক হোয়াইট সারফেসের জন্য, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য, তাই না? আমরা যদি ব্ল্যাকে ফেলি তো কি হবে, কালারগুলো মিক্স আপ হবে তো, এটা মনে থাকবে তো। এই জিনিসগুলোই কিন্তু আমাদের মনে রাখতে হবে। দ্য ইঙ্ক রিডিউস দ্য লাইট দ্যাট উড আদারওয়াইজ বি রিফ্লেক্টেড। বলছে যে কালিগুলো কি হবে, কালারগুলো বেশি লাইট দেবে অথবা কি হবে, রিফ্লেক্ট হবে। কিন্তু ব্ল্যাকে কি হবে, ব্ল্যাকে কোনো কিছুই হবে না, সেটা ব্ল্যাকে পুরো ড্যামেজ হয়ে যাবে। তোমরা জানো কিনা জানি না, যে কালো যে কালারটা তাতে মূলত কি থাকে, কার্বন থাকে। ওই কালারটা কি করে, তোমার লাইট খায়। কালো কালারটা কি করে, লাইটটাকে গ্রাস করে। তুমি গরমের দিনে কালো কিছু পরে বেরো, তোমাকে সবার থেকে তুলনামূলক বেশি গরম লাগে, যেমন আমাকে লাগে, এবং আমি কালো পরেই বেশি বেরোই, ঠিক আছে? কিন্তু হোয়াইট পরেও তোমাকে রিফ্লেক্ট করে। যদি হোয়াইট পরো না তো সবার আগে তোমার চোখে লাগবে ইয়েলো কালার, যেটা বেশি রিফ্লেক্ট করে। কিন্তু ব্ল্যাক কালার কি হবে, লাইটটা খেয়ে নেয়। যে সিনেমার যে পর্দা, আমাদের যে আইনক্সের পর্দা, পিভিআর পর্দা, কালার কেমন, অন্য কালার দিতে পারতাম, অন্য কালার দিতে পারতাম চাইলে, দিয়েছি কি? হোয়াইট কেন দিয়েছি? সমস্ত কালার যতটা এখানে এসে পড়বে ঠিক ততটাই তোমার কাছে কি হবে, রিফ্লেক্ট হবে। তাহলে আমাদের টিভিতে কেন কালো পর্দা, এবার বলো? টিভির পর্দা অ্যাকচুয়ালি কালো না, কারণ এই যে 8 জিবি বন্ধ হয়ে বসে আছে চুপচাপ, যার কারণে ওকে কালো লাগছে। মানে এই বন্ধ মানে তো কালো, তাই না? বন্ধ মানে কালো, তো বন্ধ হয়ে চুপচাপ বসে আছে বলে কালো। যখনই তুমি ওকে দিবে তখনই উঠে গেল, উঠে গিয়ে তখন তোমার বিভিন্ন রকম কালার প্রডিউস করতে শুরু করলো, যেমন তোমার লাগবে। মানে যেমন যেমন আমরা প্রোগ্রাম করছি পিছন থেকে, যেভাবে মুভির কালার আসছে, মানে এভরিথিং যেভাবে আসে। তাহলে সিএমআই কে 8 জিবির বোঝা গেল। পড়ে নিও পরেরগুলো। এবার দেখো প্রশ্নটা, দেখো মোস্ট ইম্পর্টেন্টলি প্রশ্নটা, সবাই প্রশ্নটা দেখো। এবার আমাকে, আমি প্রত্যেককে ধরবো কারটা ঠিক কারটা ভুল। চলো প্রশ্নটা সবাই পড়ো। আমি প্রত্যেককে জিজ্ঞেস করবো, কেউ কারোর সাথে জিজ্ঞেস করো না, কারণ নিজে করার চেষ্টা করো। এই প্রশ্নটা হয়ে গেছে মানে বুঝে যাও যে তোমার প্রিন্টার হয়ে গেছে। কেউ কাউকে জিজ্ঞেস করো না, হ্যাঁ, নিজে থেকে প্রশ্নটা করো। আমার কাকা মারা গেছে তাই যেতে পারিনি, সরি সুকন্যা, আমরা তো আসলে জানি না, মজায় মজা অনেক কথা বলে দিলি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, যাক, মন দিয়ে ক্লাস করো, অসুবিধা নেই। 1 মিনিট টাইম, হ্যাঁ, বেশি না আবার। सोच समझ के करो रामसर, बहुत इजी क्वेश्चन है, ये बहुत इजी क्वेश्चन है। अगर ये नहीं होगा ना तो हम मतलब मिट्टी फोड़ फाड़ के हम अंदर डूब घुस जाएंगे। বলো অঞ্জিলা, না দুটো অঞ্জিলা আছে, কাকে বলবো আমি মাঝে মাঝে মধ্যে কনফিউজ হই। হয়েছে? হয়ে গেছে আনসার না? তোমার হয়েছে? চলো একদম শেষ থেকে বলবে, প্রথমে আমাকে বলবে চিন্ময়ী, বলো, তুমি বলবে। হয়েছে হয়েছে। অনলাইনে তোমরাও বলবে কে কে আছে।
তোমরা যারা আছো তোমরাও বলো, কোশ্চেন যেটা দেওয়া হয়েছে তোমরা মনে দেখতে পাচ্ছ না প্রশ্নটা, যদিও এক কাজ করো তোমরা ক্লাসটা থেকে বেরিয়ে গিয়ে প্রশ্নটা দেখে অ্যান্সারটা নিয়ে বেরো, নিয়ে আবার এসে অ্যান্সার টাইপ করো, ঠিক আছে? ক্লাস থেকে একবার বাঙ্ক মেরে দাও, প্রশ্নটা দেখো, প্রশ্ন দেখে এসে আবার ঢুকে পড়ো, দিয়ে লিখে দাও কোনটা ঠিক। চলো আর সময় দেওয়া যাবে না, হয়েছে? বলো চিন্ময়, বলো চিন্ময় ফটাফট। 4 না, এবিসিডি বলবো 4। আচ্ছা তুমি বলেছো 4, ওকে। তারপর তুমি বলো, তারপর হয়েছে, তারপর বলো 3, তারপর আরেকজন আছে 3, তুমি বলো। অন্যরা এদিকে রাখো, কলম খাচ্ছে, বলো 4, ওকে। তুমি সাইনা, তুমি বলো, মানে 3, তুমি বলো 3। যারা যারা 4 বলেছো, 2, যারা যারা 4 বলেছো তারাকে অনেক অনেক কংগ্রাচুলেশন যে তোমরা উত্তরটা ভুল বলেছো। এবার 4 বললে কেন সেটা কথা আমাকে বলো। 4 কি কি আছে? বি, সি এন্ড ডি। এটা কি করলে তুমি? এই চিন্ময় তুমি এটা কি করলে? আমি তো বারবার বললাম যে লেজার যেটা প্রিন্টার সেটা কি করে? ওরা 3 জন যুক্তিবুদ্ধি করেছে বলে পুরো ওটা ভুল করেছে, মানে লেজার প্রিন্ট ইউজ করে কি? ড্রাইং। এখানে কি লেখা রয়েছে? লেজার প্রিন্ট ইউজ ড্রাইং। তারপর দেখো ওটা ঠিক কি ভুল? ঠিক। বি নাম্বার কি বলছে? বি নম্বরটা কি বলছে? বলছে দেখো ডট ম্যাট্রিক্স আর ইঙ্কজেট প্রিন্টার দুটো কি একরকম? ডট ম্যাট্রিক্স কোনটা ইম্প্যাক্ট আর ইঙ্কজেটটা নন ইম্প্যাক্ট। বলছে এন্ড লেজার প্রিন্টার্স ডু নট ইউজ ইঙ্ক হোয়েন প্রডিউসিং এ ডকুমেন্ট। এটা কোনো কথা যে তারা কেউ ইঙ্ক ইউজ করে না ডকুমেন্ট প্রডিউস করার সময়? ইজ ইট পসিবল? তার মানে কি? তার মানে বি ভুল হলো। সি নাম্বার দেখো লেজার প্রিন্টার্স ইউজ দ্য প্রপার্টি অফ স্ট্যাটিক ইলেকট্রিক। বলেছিলাম যে লেজার প্রিন্টটা কি করে? ইলেকট্রিসিটি ইউজ করে। সি নাম্বার ঠিক হলো। লেজার প্রিন্টার্স প্রডিউস ওজোন গ্যাস। বলেছিলাম অ্যান্ড টিনি টোনার পার্টিকুলার্স ইন দ্য এয়ার, মানে ওই যে হালকা যে ওটা তো তোমার ড্রাই শুকনো পুরো তো হাওয়াতে, যার জন্য এটা ছোট ছোট পার্টিকেল হাওয়াতে ভেসে বেড়ায় কালো রঙের, আর কি করে? ওজোন গ্যাস করে। এই প্রশ্নটা পারলে না, হাই হাই রে। চারেরটা বললে কেন? প্রথমেরটাই তো ঠিক, মানে একদম জলের মতোটা সোজা। অন্য যদি বলতে 1 2 তাও মেনে নিতাম যে না ঠিক আছে। চারেরটা ভুল বলেছে, মানে যেটা ভুল হওয়ার ভুলও কথা না। ঠিক আছে, ভুল করলেই মানুষ আরো বেশি শেখে। এবার তুমি আরো বেশি অ্যালার্ট হবে যে আমার ভুলটা এখানে হওয়া উচিত ছিল না, কিন্তু হয়ে গেছে। এদের থেকে তোমরা বেশি অ্যালার্ট হয়ে গেলে নেক্সট কোশ্চেনে দেখবে তোমাদেরটা বেশি ঠিক হবে, এদেরটা ভুল হবে। ওরা হবে আমরা তো পেরে গেছিলাম, টেনশন নাই, পেরে যাবো। ওরাও ভুল করে দেবো জায়গাতে। এইবার হলো আমাদের, আরে 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, বাইনারি অঙ্ক করাতে হবে তো। এবার শোনো, পরীক্ষাতে একটা প্রশ্ন আসে কি বলতো, নাম্বার সিস্টেম থেকে। কি প্রশ্ন? চেঞ্জ করতে দেয় ডেসিমেল টু বাইনারি। পারবে করতে কেউ এখন?
কেউ নেই আমাদের ইয়েও তো নেই, কি বলে অন্বেষাও তো নেই, ও জিনিসটা বোঝার জন্য বারবার বলছিল, ও ক্লাসে তো নেই। সোনামণি সাহা বলেছে 3, ঠিক বলেছো, কারেক্ট। দেখো এবার হলো তোমরা মাথা ঠান্ডা করো, আমাকে আরও 15-20 মিনিট দাও, কারণ এবার আমরা যেটা করব সেটা হলো ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন। প্রশ্নটা পরীক্ষাতে আসে, প্রত্যেকবার না আসলেও কোনো না কোনো বার আসে, কোনো না কোনো শিফটে আসে। জলের মতো সোজা আসলেই করতে পারবে, এটা হলো কথা। তোমরা নিজেকে রিল্যাক্স করো, আমি করছি, ঠিক আছে। যা লেখা রয়েছে নোটে তোমরা পড়বে, আমি ওগুলো কিছু বলতে যাব না, আমি তোমাদের শুধু দেখিয়ে দেবো কি করে কনভার্ট করতে হয়, ঠিক আছে, মন দিয়ে বুঝবে কিন্তু। ওই যে মাইন্ড রিল্যাক্স হয়েছে সবার, মাইন্ড রিল্যাক্স হয়েছে, রিল্যাক্স। দেখো আমাদের যে মেমোরি কার্ড ইউজ করি কত থেকে শুরু হয়? 1 GB ছিল না আগে? 1 GB ছিল, তারপর 2 GB, তারপর 4 GB, তারপর এই 5 GB, 8 GB, তারপর 16 GB, তারপর 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 128, তারপর 256 GB, তারপর তারপর 512, তারপর 1 TB, ঠিক আছে। আমরা প্রথমত আমাদের যে মেমোরি কার্ড ইউজ করি সেই সিকোয়েন্সটা আমরা সকলেই জানি। এবার আমরা এই যে নাম্বারটা তার উপরে আমরা কি করব, অন অফের খেলা খেলবো। অন অফ কি বলতো, সুইচ অন আর অফ, ঠিক আছে। চলো আমরা এখানে লিখে দিই, এই জিনিসটা একটু ভালো করে বোঝো, হ্যাঁ, এর কি ফেসলেম পরে করবো, আবার এই জায়গাটা বোঝো। তাহলে আমরা শুরু করবো কোথা থেকে বলো তো। মেমোরি কার্ড ছিল কত জিবি? 1 GB, 2 GB, তারপর 4 GB, তারপর 8 GB, তারপর 16 GB, তারপর 32 GB, তারপর 64, 128, তারপর 256। আমরা পড়ছি এখন নাম্বার সিস্টেম উপরে চলে গেল, যাই হোক আমরা পড়ছি নাম্বার সিস্টেম, ঠিক আছে। আমরা চেঞ্জ করব ডেসিমেল টু বাইনারি নাম্বার। দেখো এটা হলো আমাদের মূলত প্রথম নাম্বার, এটা দেওয়াতে আমাদের হিজিবিজি হয়ে যাচ্ছে। তোমাকে জাদু দেখাবো, জাদু, এই নাম্বারের উপরে জাদু দেখাবো, ঠিক আছে। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি, পেজটা বলে নাও, এই পেজটা না, প্রথম যে প্রশ্ন রয়েছে আমাদের 35 কি ডেসিমেল কে তোমরা পরিণত করবে কততে, বাইনারিতে। ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল বাইনারির তোমার বেস কত, বাইনারি বেস কত, এটাকে কি বলবো, বেস। ডেসিমেলের বেস 10, বুঝতে পারলাম যে আমরা ডেসিমেল। এবার আমরা যে কথা বলি, বাহ তো সুন্দর না হলে হয়। কম্পিউটার কোন ভাষা বোঝে? বাইনারি বলতে যে দুটো নাম্বার রয়েছে কি কি, 0 আর 1। কম্পিউটার মূলত দুটো ভাষা বোঝে, সেটা হলো 0 আর 1, ঠিক আছে। এটা ক্লিয়ার হলো। আমরা যে অঙ্কটা করব সেটা হলো 35-এর যে ডেসিমেল, 35-কে ডেসিমেলে করলে বাইনারিতে কত হবে, ক্লিয়ার। এবার আমরা করব অন আর অফ। প্রথমে কি আছে, 2, 4, 8, 16। সবাই চোখ বন্ধ করে একবার এই যে সিকোয়েন্সটাকে মনে করো, হচ্ছে কিনা এভরিওয়ান, চোখ বন্ধ করে করো করো, 1 থেকে শুরু করে 256 অবধি। সিকোয়েন্সটা চোখ বন্ধ করে এই যে 1 থেকে 256 অবধি সিকোয়েন্সটাকে একবার মনে করো। জানোই তো, 1, 2, 4, 8, 16, 32 হয়ে গেল। তোমরা এই যে প্রশ্নটা করতে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগাবে, 2 থেকে 3 সেকেন্ড।
কত আছে এখানে? 35। এখানে আমরা এবার যোগ করব, এখানে যোগ করে আমরা 35 করব, ঠিক আছে? করো এবার। 8 8 4 12, 12 আর 2 16 হচ্ছে না, 16 16 আর 8 কত? 24 আর 4 আচ্ছা আমি অত বড়তে যাবো না, আমি তোমাদের ছোট দিয়ে করি, নাহলে তোমরা কঠিন পেয়ে যাবে। 7 করো, 4 2 6 আর 7। তো আমাদের এইটা 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 এই তিনটে দিলে আমাদের 7 হচ্ছে, তাই তো? 7 হচ্ছে তো? তাহলে আমরা কি পেলাম? 1 2 4, মানে এটা এটা থাকছে, মানে এটা 1 আছে, আমাদের এটা জরুরি। এটা 1, এটা 1, এটা 1, তিনটে 1 আছে, তাহলে তিনটেই কিন্তু আমাদের লাগছে। তাহলে যদি আমরা 7-এর বাইনারি করি তাহলে আমাদের কি হবে? 3টে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? চলো করো। আমরা যদি 13 করি তো 8 আর 4 কত? 12। এখানে এটা সুইচ বন্ধ, 13, তাহলে কত হচ্ছে? 1 1 0 1। এটা হলো, এই দুটো 1 আছে, মানে আমাদের 8 আর 4 12 আর 1 13 লাগছে এখানে। তার মানে এটা দরকার নেই, আমাদের আছে কি? দরকার নেই। তাহলে এটা আমাদের 0, মানে এটা বন্ধ সুইচ, তার মানে 1 1 0। এবার তুমি তো বলতে পারো স্যার সামনে তো 16 আছে, অফ আছে, এগুলো আমি নেবো। তুমি নিতে পারো চাইলে, কিন্তু সামনের 0 কোনো দাম নাই। পরীক্ষায় তোমার আসবে এই অপশনটা, অথবা যদি এখানে 3টে 4টে 5টা 0 দেয় তো তুমি 11 0 1 কে সিলেক্ট করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ফটাফট করো। 23-এর ডেসিমেল কত হবে? 23 ডেসিমেলের বাইনারি, ফটাফট করো। সরস্বতী সুকন্যা, তোমরা ফটাফট প্র্যাকটিস করো, বুঝতে না পারলে বলো, কিন্তু খুব সোজা জিনিস এটা। হ্যাঁ 10 মিনিট। 16 আর কত? ষোলো আর 4 কত? 20, 21 22 23। এটা সুইচ বন্ধ, তাহলে 1 0। এটা হলো 23-এর বাইনারি নাম্বার, ঠিক আছে? আর কি নেবা বলো? এবার আমাদের নোটসে দেওয়া রয়েছে যেটা, সেটা করো। 35 দেওয়া রয়েছে, যেগুলো দেওয়া রয়েছে না, এগুলো প্রত্যেকটা কিন্তু PIQ, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে এসছে, ডেট আমি মেনশনও করে দিয়েছি, করো। বাস, গুড। তাহলে তাহলে উত্তর কত আসছে? গুড। তারপর নেক্সট করো, প্রত্যেকের নোটসে দেওয়া রয়েছে, করো তৈরি, ওই কটা করো। সোনামণি বলেছে 1 0 0 1 1, এটা কি 1 কোন নাম্বারটা? না ভুল হচ্ছে সোনামণি, তোমার ভুল হচ্ছে, তুমি একটু ভালো করে দেখো কোনটার করছো, 35-এর না 25-এর? ওদের তো আবার দেওয়া নেই ওখানে, দিয়ে দিই 25, তারপর 51। তোমরা বোর্ডে লিখে দিলাম, তোমরা এটা থেকে করো। 57। অনুপূর্ব ভট্টাচার্য 25 বলেছে কত? 1 1 0 0 1। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলো। জলের মতো সোজা, খালি এইটাকে এখানে যোগ করো,
এই নাম্বারটাকে এখানে যোগ করো, যেটা যেটাতে যোগ হবে সেটা 1, যেটা যেটাতে যোগ হবে না সেটা বসো। ওটা হয়ে গেলে অ্যান্সার গুলোতে মার্ক করে নেবে, ঠিক আছে? তোমার খাতা কই? যাই হোক, খাতার দরকার পড়েও না, আজকে পড়েছে। সবার হয়েছে করা? সবার হয়েছে কি? সোনামণি 51টা করেছে, 110011। ওকে, তোমাকে বললাম এই ছকটাকে মাথার মধ্যে নিয়ে নাও একদম, যাতে চোখ বন্ধ করে করতে পারো। এটা কিন্তু কোনো মানে অ্যাকচুয়াল প্রপার রুলস না, ঠিক আছে? এটা হলো শর্টকাটের থেকেও শর্টকাট ট্রিক। প্রপার যেটা রুলস সেটা তোমাদের নোটসে কিন্তু দেওয়া রয়েছে। আমাদের অত টাইম নেই, আমরা ওটা জানতেও যাবো না। আমাদের পরীক্ষায় করা নিয়ে দরকার, আমরা সুইচ বন্ধ আর সুইচ অন করেই অ্যান্সার করবো। হ্যাঁ, ট্যালি করে না, তোমার ওখানে একটা দেওয়াই রয়েছে, নোটসে দেওয়া রয়েছে, দেখো এই যে এইটা ভাগ করে করে তোমার করতে হবে, ঠিক আছে? এটাও খুব সোজা, কিন্তু এটা তোমার করা দরকার না, তোমার দরকার আছে তোমার অ্যান্সার করা নিয়ে। সবার হয়েছে? অ্যান্সার মেলাই? চলো চেক করি। 35টা কি করেছে বলো? হ্যাঁ, 32 1000 মানে 32, তারপরে হয়ে গেলো 33 34 আর 35, তাই তো? এগুলো সুইচ বন্ধ, তার মানে 100011, তাই না? ওয়াও, গুড, ঠিক আছে, বুঝতে পেরেছো? 25টা কি করেছে বলো? কার সাথে কার করেছে বলো? 16, 16 আর কত? 24 আর একে 25, এই দুটো সুইচ কিন্তু বন্ধ, তার মানে নিলাম আমরা 11001। হয়েছে? সোজা তো, জলের মতো সোজা, ঠিক আছে। 51 কত করেছো? কার সাথে কার যোগ করেছো বলো? 32 16 কত? 48 আর তাহলে কত হলো? হয়েছে? ও হ্যাঁ, আর একটা জিরো হবে। তোমরা বুঝতে পারছো? সোনামণি, অনুপূর্বা, সরস্বতী, সুকন্যা, এটা কত করেছো? 57, 111001। টোটাল বোঝা গেছে? এইটুকুন তোমরা বুঝতে পারলে তোমরা ধরে নাও পরীক্ষাতে এই প্রশ্ন আসলেই তোমাদের 2 মার্ক 1 সেকেন্ডের মধ্যে কনফার্ম, এবং এইটাই প্রশ্নে আসবে, এইটাই আসবে প্রশ্নে। এই 25 তুলে দেবে বা 35 দেবে বা যে কোনো ডেসিমেল নাম্বার দেবে তোমাকে, ডেসিমেল নাম্বারে বেস কত দিবে? 10, বলবে বাইনারিতে বের করো। আর কিছু আছে এখানে? কিচ্ছু নাই তো। যে যারা আসেনি বন্ধু বান্ধব ওরা শিখিয়ে দেবে, একদম শিখিয়ে দেবে, বলেছে এটা সব থেকে জলের মতো সোজা। কিন্তু মানে বলে না, সুখের ভাত সবার কোলায় না। এনটিএ যদি মনে করে যে তোমাকে একটু প্যাচের মধ্যে ফেলবে, এত সহজে ছাড়বে না, তাহলে কিন্তু ওরা কি করতে পারে, একটা জল কিছু করে দিতে পারে। কিরকম? দেখা গেল কি, ও তোমার নেগেটিভ ডেসিমেল নাম্বার দিয়ে দিল, এবার বলবে তুমি ওটাকে বাইনারিতে করো। নেগেটিভ ডেসিমেল, নোটটা পড়ো, আমি ওটাও বলে দিয়েছি, দেখো 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 কত সুন্দর করে বলেছি। এরকম কজন করে দেবে? আমি যেভাবে রিসার্চ করে করে তোমাদের জন্য ম্যানুফ্যাকচার করি, ওইটুকুনি দাম দাও ব্যাস। কোনটা? হ্যাঁ করো। হাউ মেনি ইউনিক সিম্বল আর দেয়ার ইন এ বাইনারি নাম্বার সিস্টেম? পাগল, প্রশ্নটা জলের থেকেও সোজা।
জলের থেকে সোজা কিছু আছে আর? দুই দুই, 0 আর 1। চলো এটা করে নেবে, 100 টাকা করে নেবে। চলো এবার আমরা দেখবো নেগেটিভ ডেসিমেল নাম্বারকে কি করে বাইনারিতে পরিণত করব। এটা কি? এটা দেখে নাও। এটা করার জন্য আমাদের কটা জিনিস মনে রাখতে হবে। প্রথম জিনিসটা কি রয়েছে, প্রথম ট্রিক্সটা কি রয়েছে বলো? প্রথম স্টেপ, রাইট ইন দ্য পজিটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু, তাহলে -7 এর পজিটিভ ভ্যালু কি হবে বলো? কি হবে বলো বলো? 7। আরে -7 এর পজিটিভ ভ্যালু 7 প্লাস 7 হয়ে গেল। নেক্সট স্টেপ, এই 7 এর আমরা বাইনারি বের করব। বাইনারি নাম্বার কত আছে বলো? 4 2 6 7 111। তারপর কি বলেছে থার্ড স্টেপ, মানে সেকেন্ড স্টেপ কি বলেছে? বলছে এটা সবচাইতে 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 ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে যে যখন নেগেটিভ ডেসিমেল করতে বলবে তখন তার যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারের সবচাইতে বামের দিকে কিন্তু 1 থাকবেই। সবচাইতে বামের যে ডিজিট থাকবে 1 থাকবেই। যদি 1 না থাকে, লেফট, ইয়োর লেফট, দিস ইজ, দেখি, this is wrong because it is not a 1. This is right. -7 negative decimal বের করতে গেলে top most left word is must be 1. Must be 1. Okay? If it is not 1, cross. তাহলে প্রথমে তোমার উত্তরে অপশনে পেয়ে যাচ্ছ যেটা 1 নেই সেটাকে কেটে দাও, যেটা 1 আছে ওটাই করে দাও উত্তর। ঠিক আছে, ওইটা হয়ে গেল। চলো নেক্সট স্টেপ কি বলেছে? আরেকটা আছে, দেখো নেগেটিভ ডেসিমেল টু বাইনারি করার জন্য অবশ্যই লেফট মোস্ট ডিজিট অথবা বিট, ডিজিট অথবা বিট, এটা কিন্তু মনে রাখবে। ডিজিট আর বিট কিন্তু একই জিনিস, 1 হবে। ঠিক আছে, ফার্স্ট স্টেপ কি হবে? মাইনাসটাকে আমরা পজিটিভ ভ্যালু করব। পজিটিভ ভ্যালু করার পরে আমরা কি করব? এর বাইনারি আমরা বের করব। ঠিক আছে, বোঝা গেল? আমাদের শর্ত কি হবে? 1 হবে। এখানে 1 আছে কি? 1 আছে, হয়ে গেল। এবার চলো আমরা 19টা বের করো। বলো 19টা কি হবে? 1 0 0 মানে তোমার সি নাকি? দাঁড়াও, 16, তাহলে কি হলো? আগে এটাকে আমরা পজিটিভ ভ্যালু করব, এর হবে 1 0 0 1 1। ঠিক আছে, তাহলে কি হলো বলো? কি হলো? তাহলে উত্তর মিলছে না বলো? আচ্ছা এবার কি হবে? বলো কি হবে এবার? কি হবে বলো এটা? এক্স্যাক্টলি, মাইনাসটাই কি করব? ভালো করে বোঝো, দেখো এটা আছে তো। এবার দেখো তোমার যে অপশন দেওয়া রয়েছে, অপশনটা খেয়াল করো, এখানে কয়টা ডিজিট বা কটা বিট রয়েছে? 8টা ডিজিট রয়েছে। আমি ডিজিট পেয়েছি কয়টা? মোটেও না। আমরা দেখো আমাদের চেয়েছে টোটাল এখানে অ্যান্সারে 8টা ডিজিট রয়েছে। ঠিক আছে, এখানে কখনো কখনো ডিজিট মেনশন করে দেওয়া থাকবে যে ইন 8 বিটস ইন 8 ডিজিট, এখানে মেনশন করে দেওয়া নয়, কিন্তু অপশনে তোমার 8টা ডিজিট দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? কটা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 হলো তো?
এখনো হয়নি, কারণ লেফট মোস্ট ডিজিটটা কিন্তু ডেফিনেটলি অন হবে। তো আমরা এটা কি ওরা বদলে দিই 100 111, এইটা হবে আমাদের উত্তর। প্রথমে দেখবে কত বিট রিকোয়ার্ড, প্রশ্নে বলতে পারে যে তোমার কত বিটের মধ্যে করতে হবে। এটা তোমার 8 বিট দিয়েছে তো, 10 15 20 21 5 7 যে কোনো বিট দিতে পারে, প্রশ্নে আসতে পারে। প্রশ্নে বিট মেনশন নেই, অ্যান্সারে তো কটা বিট রয়েছে অ্যান্সার দেখতে পাচ্ছ। যেমন এইটা প্রশ্ন কি যে অ্যান্সারে বিট আমরা পাচ্ছি 8 রয়েছে। নন অফ দিস অ্যাবভ বলে নন অফ দিস অ্যাবভ করে দিও না, কারণ বিট দেখো আগে বিট মেলাও, তারপর না মিললে তখন আমরা ডি অ্যান্সারে যাবো। ওই জন্য বললাম এনটিএ যখন একটু সমস্যা হবে তখন এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দেবে, কিন্তু আলটিমেট প্রশ্ন কিন্তু একেবারে ফ্ল্যাট প্রশ্ন আসবে, ডেসিমেল নাম্বার থেকে বাইনারি। সে অনেক দিব, চাপ নিও না। তাহলে আরে যে কোনো নাম্বার ফেলো না, তুমি এখানে 20 ফেলো, 10 ফেলো, 15 ফেলো, এভরিথিং এর ক্ষেত্রে কিন্তু তোমার এরকমই আসবে। আমাদের শর্ট ট্রিক্সের যে মেইন পয়েন্ট মনে রাখতে হবে যে লেফট মোস্ট ডিজিট ডেফিনেটলি উইল বি 1 রাখতে হবে, ঠিক আছে। তারপর আমরা খেয়াল করব, ওখানে আমার একটা পয়েন্ট দিতে ছুটে গেছে, আর একটা পয়েন্ট তোমরা অ্যাড করো যে ডিজিট উইল বি রিকোয়ার্ড, ডিজিট অবলিক বিট উইল বি রিকোয়ার্ড, মানে কতটা ডিজিটে কিন্তু অ্যান্সার চেয়েছে, কত ডিজিট অ্যান্সার। হ্যাঁ লিখে দাও ডিজিট উইল বি রিকোয়ার্ড, তাহলে বুঝতে পারবে যে আমার এখানে কত ডিজিট। এখানে 8 ডিজিট তো আছে, আর 8 ডিজিট করলাম। সুকন্যা সরকার বলছে হ্যাঁ। এবার এনটি এর আরো একটা সমস্যা আছে। হ্যাঁ ওটাকে পাল্টি মেরে দাও, কিচ্ছু করতে হবে না। লাস্টে যদি 0 না আসে ওটাকে অন করে দাও, ঠিক আছে। যদি অপশনে থাকে তাহলে, যদি অপশনে অনও নেয় তাহলে ওটাকে ছেড়ে দাও, ভুল করে দাও, যেভাবে অ্যান্সার দেওয়া থাকে সেভাবে করো। কিন্তু অপশনে দেখছো অন দেওয়া রয়েছে, তাহলে তুমি অবশ্যই ডেফিনেটলি অন করবে, এটা এবং এটাই নিয়ম, অনই থাকবে অপশনে, ঠিক আছে। হ্যাঁ লাস্ট মোস্ট লেফট ওয়ার্ড উইল বি 1, আর কতটা ডিজিটের দরকার আছে যেটা মেনশন করা থাকতে পারে। ক্লিয়ার হয়েছে পিছন দিকে সবার? সবার হয়েছে? চলো আর একটা সমস্যা আছে। বোর হচ্ছ আরেকটু? এখনো তো পুরো নোটটা বাকি আছে। এবার দেখো প্রশ্ন আসতে পারে যে কোনোটা তোমার ডেসিমেল নাম্বার দিয়ে দিল, ধরো 7 বা 8 বা 9 বা 10, যে কোনো ডেসিমেল নাম্বার দেওয়ার পরে তোমাকে বলবে যে এর 1 কমপ্লিমেন্ট, কি বলবে 1 কমপ্লিমেন্ট। আমি প্রশ্ন দেবো, আমি যেদিন আমি আগামী শনিবার তোমাদের যে পরীক্ষাটা নেব, সেই পরীক্ষাতে অবশ্যই 4টে 5টে কোশ্চেন এই বায়োলজি সিস্টেমতে থাকবে, সেখানে প্রশ্ন আসতে পারে। অন্যদিন কোথায়? যে মাস শনিবার নাই, যে মাস শনিবার নাই সেই দিন কি আমি একটা পোস্ট দিয়েছিলাম যে উৎসব প্রত্যেক বছরই আসবে, উৎসবের থেকে তোমাকে গড়ে নেওয়াটা বেশি জরুরি। এবার না হলে উৎসব এবারও হবে, উৎসব আগামী বছর আবারও আসবে। তুমি যদি নেটটা এবার না পাও পিছিয়ে যাবে, তোমার বয়স কমতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে। তো ডেফিনেটলি মহালয়া হোক, মহালয়া দিন এনজয় করো, বাকি সময়টুকু পড়ো। ভাবো যে তাই 1 সপ্তাহ পর তো মহালয়া, আমি আজকে আর পড়বো না, তাহলে তো হয়েই গেল। চলো এর ওয়ান্স কমপ্লিমেন্ট বলছে, অন কমপ্লিমেন্ট নিচে লেখা আছে যে দ্য ট্রিক বলছে জাস্ট, হ্যাঁ অনলাইনে কি বলছে স্যার নেগেটিভ ডেসিমেল, আরেকবার বলবেন সরস্বতী রয় বলছে। আচ্ছা সরস্বতী সময় তো খুব অল্প, তারপর আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি জাস্ট একটু ওয়েট করো। ওয়ান্স কমপ্লিমেন্ট বলছে, ট্রিক বলছে জাস্ট কনভার্ট ওয়ার্ল্ড ডিজিট, ওয়ার্ল্ড কি বাইনারি ডিজিট। ধরো আমরা যদি তোমার 8 এই যে 11 যে ডেসিমেল নাম্বারটা রয়েছে সেটাকে আমরা কি করবো, প্রথমে বাইনারি করব। এই দিতে পারে 11 যে ডেসিমেল নাম্বার সেটাকে 1 কমপ্লিমেন্টে কনভার্ট করে বাইনারি নাম্বারটা বের করো, 1 কমপ্লিমেন্ট, ঠিক আছে। 11 হল তো, হিসাব করো 8 8 4 10, 8 4 10, এই দুটো সুইচ 1, এটা অফ করে এটা করলে আমরা 11 পেয়েছি, তাই তো। 8 8 4 12 হচ্ছে, সরি। এবার ঠিক আছে, 8 8 2 10 আর 1 11, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম 1 0 1 1, এটা আমরা পেলাম 11 বাইনারি। যদি বলি 11 ওয়ান কমপ্লিমেন্ট বাইনারি নাম্বার, তাহলে আমরা কি করবো, জাস্ট এটাকে আমরা উল্টে দেবো। হাসছো কেন, কি ব্যাপার? ক্লিয়ার হয়েছে? হয়েছে ক্লিয়ার? আচ্ছা
আমি আরেকবার বলে দিচ্ছি যারা বুঝতে পারোনি ওদের জন্য। তোমাকে প্রশ্ন দিতে পারে গিভেন যে 11 এই ডেসিমেল নাম্বারের ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে বাইনারি বের করো। তখন কি করবো, এটা তো আমি বাইনারি বের করছি, কত হলো 1011, এটুকু নিশ্চয় বুঝে গেছি। এই সংখ্যাটা যেটা আসবে সেটাকে জাস্ট আমরা উল্টে দেবো, একের জায়গায় 0, 0 জায়গায় 1, একের জায়গায় 0, 0 জায়গায়, এটাই হয়ে গেল ওর অন কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এইটুকু জায়গায় জিনিসকে মাথায় রাখো, লিখে রেখো, অনেক সময় যখন কালকে গিয়ে দেখবে খাতা তখন মনে পড়বে না স্যার কি বলেছিল, এটা বুঝতে পারছি না। এবার দেখবো আমরা টুজ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইটুকুন করে আজকে মোটামুটি কমপ্লিট। আছে দেখো -7 এর আমরা টুজ কমপ্লিমেন্ট বের করব। ফার্স্ট স্টেপ কি হবে আমাদের, রাইট টু দ্য পজিটিভ ভ্যালু লিখলাম, তারপর কি হবে, এটাকে বাইনারিতে বের করব, কত হচ্ছে। তোমাকে প্রশ্ন আসতে পারে ডিজিট টু বি রিকোয়ার্ড, কত ডিজিট, সাপোজ ধরো আমরা 5 ডিজিট, এখানে কত আছে 3টা, আমরা দুটো শূন্য দিয়ে দেবো, 5 ডিজিট হয়ে গেল। ঠিক আছে, 5 ডিজিট হয়ে পর আমরা তো মাইনাসের, এটা তো 7 এ করলাম, তাহলে মাইনাস করতে গেলে কি হবে, এটা হয়ে গেল আমাদের -7 এর কি, বলো গৌরাঙ্গনাথ কিছু বলছো, তাহলে এটা হয়ে গেল আমাদের মাইনাসের। এইবার হলো টুজ কমপ্লিমেন্টের খেলা। কমপ্লিমেন্ট, এবার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বলি তাহলে উল্টে দিব, একদম উল্টে দেবো, উল্টো করে দেবো। আর যদি টুজ কমপ্লিমেন্ট বলি তাহলে কি করব, কি করব, বাঁ দিক থেকে মানে সরি ডান দিক থেকে প্রথম এক আসা অবধি দেখো লেখা রয়েছে, কোটেশনে পড়ো, প্রথম এক আসা অবধি সবকিছু অ্যাডজেক্টিভ থাকবে যেমন আছে তেমন, তারপর তো বাকিগুলোকে কি করব, আবার উল্টে দেবো। আমাদের এদিক থেকে যখন আসবো ডান দিক থেকে প্রথম এক আছে, এটাকে আমরা কি রেখে দিলাম, যদি শূন্য আসতো শূন্য রাখতাম, প্রথম এক আসা অবধি এক রাখবো, বাকিগুলোকে কি করব, উল্টে দেবো। এটা হলো টুজ কমপ্লিমেন্ট, এই আমাদের -7 এর পুরো ক্লিয়ার। ডান দিক থেকে যেটা প্রথম এক আসবে যতক্ষণ না অবধি আসছে, প্রথম এক আসা অবধি তখন ঠিক রাখবো অ্যাডজেক্টিভ, তারপরে ওটিকে চেঞ্জ করব। হ্যাঁ ধরো 0 0 1 আসলো তো 0 0 1 দিয়ে দিলাম, তারপরে এটিকে পাল্টি মারলাম। ক্লিয়ার, সবার ঠিকঠাক ক্লিয়ার তো? এবার হলো মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে কটা বলার আমি তোমাদের বলি। প্রথম দিন আমি তোমাদের দিয়েছিলাম অনেকগুলো হোমওয়ার্ক করতে, কেউ করনি, সবাইকে অশেষ ধন্যবাদ যে তোমরা করনি এবং না করে আমাকে বেশ উপকৃত করেছো। কিন্তু আমার তো দায়িত্ব আছে, আমাকে তো করতে হবে, ওই জন্য আমি তোমাদের কিছু জিনিস করে দিয়েছি নতুন করে, এই নোটে মানে সাবমিট করেছি। কি করেছি, আমি তোমাদের বরাবরই বলেছি এই আইসিটি ইউনিট এমন একটা ইউনিট যেটা আমাদের 3টে ইউনিটে কাজে লাগবে। কোন কোন ইউনিট, রিসার্চ, আর কত টিচিং, আর আইসিটি, 3টে ইউনিটে কিছু জিনিস আছে, কিছু কমন ফ্যাক্টর আছে যেটা 3টে ইউনিটেই আসবে। এবার নোটটা উল্টাও, নোটটা উল্টালে আমরা এখানে পেয়ে যাব অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন রিসার্চ। এই স্পেসিফিক টপিকটাই রিসার্চ অ্যাপ্টিটিউডে কিন্তু আছে, আছে, তোমরা তোমার সিলেবাস খুলে দেখবে, কিন্তু এই স্পেসিফিক টপিকটা কিন্তু ওখানে আছে। রিসার্চের ক্ষেত্রে আইসিটিটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয় সেটা তোমাকে এখানেও পড়তে হচ্ছে, ওখানেও পড়তে হচ্ছে, আমি এখানে তুলে দিয়েছি, নিজের মতো করে পড়বে, নিজের মতো করে পড়বে, আমি আর তোমাদের পড়াচ্ছি না। কেন পড়াচ্ছি না, কারণ আমি চাই তোমাদের জন্য কিছু রাস্তা খোলা থাক। আমি যদি সব করে দিই তাহলে তোমরা কিছু করবে না, তোমাদের আমি প্রথম থেকে বলছি তোমাদের নিজের কিছু করতে হবে। তারপরেটা দেখো ডিজিটাল ইনিশিয়েটিভ অন আইসিটি, আমি তোমাদের প্রথম থেকে বলেছি তোমাদের 20টার মতো টপিক আমি লিখে দিয়েছিলাম, তোমরা কেউ করনি, যদি করে থাকো তো ভালো। এই প্রত্যেকটা টপিক তোমরা আমি নোটে দিয়ে দিয়েছি, ভালো করে পড়বে। এ কটাও আমি তোমাদের পড়াবো না, এ কটাও আমি তোমাদের পড়াবো না, তোমরা নিজে থেকে পড়বে।
যা ইনফরমেশন দিয়েছি এর বাইরে থেকে ইনফরমেশন আর মনে হয় না আসবে বা দিতে পারে। প্রত্যেকটার সঙ্গে একটা করে ফটো অ্যাড করেছি, ফটোটার মধ্যেও কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো তোমরা পড়বে। ঠিক আছে, কোনো রকেট সায়েন্স নেই, কিচ্ছু নেই, একদম সোজা জিনিস রয়েছে। হ্যাঁ, আমি মোটামুটি 15টা মতো দিয়েছি, 15টাকে ঝাড়া পড়ে নাও। সবচাইতে যেটা বেশি পড়বে সেটা হবে স্বয়ং আর স্বয়ংপ্রভা। মানে এটা এটা ভুলবেই না, এরকম ভাবে করো। হ্যাঁ, আইসিটি যা পড়ানো হয়েছে সবটা থেকে পরের দিন পরীক্ষায় প্রশ্ন থাকবে 50টা। ঠিক আছে, এই যে ডিজিটাল ইনিশিয়েটিভ, এটা কিন্তু হায়ার এডুকেশনে আছে। শোনো, এই ডিজিটাল ইনিশিয়েটিভ হায়ার এডুকেশনে পাবে, টিচিং অ্যাপটিটিউড পাবে, আর আইসিটিতে তো পাচ্ছই। কিছু জিনিস রয়েছে যেগুলো সব চ্যাপ্টার সব ইউনিটে রয়েছে, তোমাদেরকে সেটা কভার করতে হবে। হয়ে গেল। এবার আরো কিছু জিনিস থাকলো, সেটা হলো এই যে আমি যেমন যে পেরিফেরাল ডিভাইস যেটা বললাম, পেরিফেরাল ডিভাইস কোনগুলো দেওয়া রয়েছে, কিচ্ছু নেই, একবার করে পড়বে। সাটা কি বলতো? সাটা কি? সাটা হলো একটা কেবল, কম্পিউটারের ভিতরে থাকে, মাদারবোর্ডে লাগানো থাকে, মাদারবোর্ডের সঙ্গে হার্ড ডিস্কের, এবং মাদারবোর্ডের সঙ্গে তোমার হার্ড ডিস্কের সঙ্গে তোমার পাওয়ারের। এটা কি করে? এটা তোমার ডেটা ট্রান্সফারের কাজ করে। সাটা কেবল বলি আমরা, ফুল ফর্ম দেখে নেবে। ঠিক আছে, সাটা কেবল, আটা কেবল। বায়োস, BIOS ফুল ফর্ম কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। দেখে নেবে বায়োসের কাজ কি। বায়োস কি করে? কম্পিউটারটাকে অন করতে সাহায্য করে। দেখে নেবে, সবকিছু দেওয়া রয়েছে। বায়োসের 4 মেইন ফাংশন কিভাবে কাজ করে। CMOS, এই যে কম্পিউটারের ভিতরে একটা ব্যাটারি থাকে না, ওটাকে বলে কি? CMOS ফুল ফর্ম দেখবে। CMOS ভলিটাইল নাকি নন ভলিটাইল? বলো। নন ভলাটাইল, কারণ এর মধ্যে কিছু জিনিস ইনক্লুড থাকে যেটা চেঞ্জ করা সম্ভব না। কম্পিউটার অন হবে, কম্পিউটার যে অন হবে, যে OS যেটা অপারেটিং সিস্টেম, সেটা কোথায় থাকে? হার্ড ডিস্কে থাকে বা SSD-তে। সেটা রান করতে সাহায্য করে কে? এই বায়োস সিস্টেম, CMOS। এর একটা ব্যাটারি, এ কি করে? পাওয়ার জেনারেট করে। ফার্মওয়্যার, ফার্মওয়্যার কি? ফার্মওয়্যার হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মিশ্রণ। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মিশ্রণ। এ কি করে? এ আমাদের কম্পিউটারটাকে অন হতে সাহায্য করে, ফার্মওয়্যার। এবং আমি একদিন বলেছিলাম যে একটা ধরো এসি বলো বা ফ্রিজ বলো বা তোমার ওই ওয়াশিং মেশিন, ওর ভিতরে কিছু জিনিস ইনবিল্ট থাকে। 20 বার ঘোরাবো তো 20 বার বা 20 মিনিটই ঘুরবে। এই যে সিস্টেমটা স্পেসিফিক যে 20 মিনিটই ঘুরবে, আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, এটা চেঞ্জ হবার নয়। এটা কিসে থাকে? রমের মধ্যে থাকে। এই যে রম, এই যে সিস্টেম যেটা ইনবিল্ট থাকে, সেটাকে বলবো ফার্মওয়্যার। মানে একে তুমি যেটা ইনস্ট্রাকশন দেবে, এ কম্পিউটার বন্ধ হয়ে গেল, ভেঙে গেল, আবার ওটাই থাকবে। ফার্মওয়্যার, ফার্মওয়্যার বাংলা হলো কি? दृढ़ संबद्ध। कि दृढ़ संबद्ध माने एकदम किसी भी हाल में हम नहीं अपना जगह से हिलेंगे भाई। ठीक है, वो है फार्मवेयर। आप हम जो इंस्ट्रक्शन देंगे उसको करके ही छोड़ेंगे, वो किसी भी हाल हो, मतलब कुछ भी हो जाए, पावर काट हो जाए, तोड़ मोड़ के टूट मट तो ठीक कर दो, अब फिर से दोबारा चालू हो जाएगा। ठीक है, ये हो गया फार्मवेयर। ফায়ারওয়াল, ফায়ারওয়াল একটা টেকনোলজি, আমি কিন্তু উপর বলছি, তোমরা পড়ে নেবে। ফায়ারওয়াল একটা টেকনোলজি যেটা কি করবে, যেটা তোমার ফোন থেকে ইন্টারনেট যে আদান প্রদান হবে, যে ডেটা যে সিগন্যাল আদান প্রদান হবে, সেটাকে প্রোটেক্ট করবে খারাপ জিনিস থেকে, খারাপ হার্মফুল ভাইরাস থেকে, স্প্যাম কল থেকে, যতগুলো ম্যালওয়্যার, যতগুলো ভাইরাস আমি দিয়েছি তোমাদের অলরেডি আগের নোটে রয়েছে, সেগুলো থেকে প্রোটেক্ট কে করবে? ফায়ারওয়াল। ও অবজার্ভ করবে যে কোনটা তোমার জন্য ভালো, কোনটা খারাপ। এই যে সিগন্যাল, এটাকে ও কি করবে? প্রোটেক্ট করবে। প্রক্সি একটা সার্ভার, এই সার্ভার সাহায্যে তুমি বিভিন্ন জায়গায় তুমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। বাংলায়ও দিয়ে দিয়েছি। এই কটা হলো তোমাদের টোটাল পড়া। আমি স্যালেন্ডার। আর আইসিটির উপরে কোনো ক্লাস হবে না। যদি ইনকেস বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তোমাদের জন্য 24 ঘন্টা খোলা রয়েছে হেল্পলাইন নাম্বার। হেল্পলাইন নাম্বারে অবশ্যই কল করে নেবে যদি কোনো সমস্যা হয়। বাকি সেলফ স্টাডি করো, যেগুলো দিয়েছি অবশ্যই করো। আর আগামী শনিবার দেখা হচ্ছে তোমাদের সাথে, আমাদের যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা নিয়ে।